দুইটা টেকনিক, আরো টেকনিক আছে তোমাদের এই পোলার কার্টেসিয়ার বাইরেও আরো টেকনিক আছে, তোমাদের বইয়ে আপাতত এই দুইটা টেকনিক দেওয়া আছে, এই দুইটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তার মানে এই দুইটা টেকনিকের মাধ্যমে তুমি একটা বিন্দুর অবস্থানটা তুমি বলে দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস বলো যে কাইন্ড অফ আমি টাকার এটা কেন আনলাম, ধরো এই জিনিসটাকে আমি কিনতে চাচ্ছি, একবার আমি কিনলাম টাকা দিয়ে, আবার এই সেম জিনিসটাকে আমি কিনতে চাচ্ছি, ঠিক আছে। তো ধরো একটা বই, এই বইটা আমি কিনতে যাচ্ছি, বাংলাদেশে কিনলে আমি কি দিয়ে কিনবো, টাকা দিয়ে কিনবো। আবার ধরো এখানে হচ্ছে আমি এই একই বইটাকে কিনতে যাচ্ছি আমেরিকায় কিনবো, আমি কি দিয়ে কিনবো, ডলার দিয়ে কিনবো। তার মানে তুমি যখন একই কাজ করবা একই টাইপের জিনিস দিয়ে, তখন অবশ্যই মনে রাখবা ওই জিনিসগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে। সো ডলার আর টাকার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে। তো তোমরা বলতে পারবা $1 ইজ ইকুয়াল টু কত টাকা? 82 84 পয়েন্ট সামথিং। 82, 85, ধরো 85 ধরে নিলাম, ঠিক আছে। তার মানে কি দাঁড়াইলো, আমি ডলার আর টাকার মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, কারণ তাদের কাজ হচ্ছে একই। যেসব জিনিসের কাজ একই হয় তাদের মধ্যে 100% সম্পর্ক থাকবেই। সো এখন একটা জিনিস চিন্তা করো, আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কি একই টাইপের কাজই করতেছি না? আমি একটা বিন্দু ঠিক কোথায় আছে সেটাই তো বের করতেছি। তার মানে 100% শিওর থাকো যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। সো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি দেখলাম, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা কি আসলে, কিভাবে আমি পোলার থেকে কার্টেসিয়াতে চলে যেতে পারবো। তোমরা মনে আছে ডিগ্রি আর থিটা, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক ছিল, কারণ কি, তারা একই কাজ করতেছে, তারা ঠিক কোনটাই বের করতেছে, সে কি কি পরিমাণ ঘুরলো সে একই কোণ বের করতেছে, তাই তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু ছিল কি 180 ডিগ্রি। আবার ডলার আর টাকা একই কাজ করতেছে, তার মানে $1 ইজ ইকুয়াল টু 85 টাকা। তার মানে নিশ্চয়ই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এর সাথে আর থিটার একটা সম্পর্ক আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার, এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ওয়াই এর সাথে আর থিটার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থাকা মানেই হচ্ছে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোনো কিছুকে পোলারে নিয়ে যেতে পারবো, পোলার থেকে কি করতে পারবো, কার্টেসীয়তে নিতে পারবো। জাস্ট লাইক আমরা কি করি, এই যে ডলারকে আমরা টাকায় কনভার্ট করতে পারি, টাকাকে ডলারে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো এখন আমরা দেখবো এই সম্পর্কটাকে কিভাবে নিয়ে আসা যায়, সম্পর্ক ডেরিভেশনটা দেখবো। তারপরে বলতে পারো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের কনসেপ্ট শেষ, মানে এটা ফার্স্ট চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে। আমি কিছুটা শিখ, এজন্য হয়তো আজকে জানি না তোমাদের কেমন লাগতেছে ক্লাসটা। আচ্ছা, এবার আসো আমরা কার্টেসীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা দেখি। সো রিলেশন বিটুইন পোলার এন্ড কার্টেসিয়ান, ঠিক আছে। সো এদের রিলেশনটা একটু আমরা দেখি। সো রিলেশন বের করার জন্য আমার একই বিন্দু লাগবে, সেম বিন্দু নিব, তারপরে আমরা দেখি ওই বিন্দুর মধ্যে কিভাবে রিলেশনটা দাঁড় করানো যায়। ওকে, সো ধরো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি পি, এই বিন্দু হচ্ছে পি বিন্দু। সো যখন আমি বলতেছি কাউকে যে হ্যাঁ পি বিন্দুর অবস্থানটা কি, সো তখন ধরো এখানে নেহাল হিসাব করছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে। তো নেহাল বলতেছে যে কি হ্যাঁ এই বিন্দুর অবস্থান আমি জানি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এরপর ধরো নুহিনকে জিজ্ঞেস করলাম যে এই বিন্দুর অবস্থান কি, সে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে হিসাব করলো, সে বললো যে কি না ভাই এই বিন্দুর অবস্থান হচ্ছে আর কমা থিটা, ঠিক আছে। সো আমাকে নেহাল হচ্ছে দুইটা ইনফরমেশন দিচ্ছে, এক্স আর ওয়াই, যে দুইটা ইনফরমেশন সাপেক্ষে আমি ওই বিন্দুটাকে বের করতে পারি। আর নুহিন আমাকে অন্য দুইটা ইনফরমেশন দিচ্ছে আর থিটা, ওই দুইটার সাপেক্ষেও একই বিন্দুকে বের করা যায়। তো এখন আমার কাজ হচ্ছে কি, যেহেতু এক্স আর ওয়াই আর থিটা ওই একই বিন্দুকে নির্দেশ করতেছে, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি। তো সম্পর্কের জন্য আমাদের একটা সিম্পল জিওমেট্রি লাগবে, জিওমেট্রি হেল্প নিতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নিয়ে এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করলাম, ঠিক আছে। এই বিন্দুটাকে কন্টেইন করে আমরা একটা ত্রিভুজ বানাইলাম। সো এটা হচ্ছে কি আমার থিটা, তাই তো। আর এই ডিস্টেন্স টুকু তাহলে কি বলতো, এই ডিস্টেন্স টুকু হচ্ছে আমার আর। আমরা কি জানি মূল বিন্দু থেকে যে বিন্দুটাকে আমরা খুঁজতে চাচ্ছি ওই বিন্দুর দূরত্বই হচ্ছে আর, পোলার স্থানাঙ্ক সাপেক্ষে। আর আর যদি চিন্তা করো যে এখানে বেসিক্যালি এই ডিস্টেন্স টুকু আসলে কত, এটাই হচ্ছে আমার এক্স ভুজ, আর এটাই হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমাদের কোটি, ঠিক আছে। সো এখানে আমি চাচ্ছি এক্স এর সাথে এই আর থিটার একটা কানেকশন নিয়ে আসবো, আর ওয়াই এর সাথে এই আর থিটার কানেকশন নিয়ে আসবো।
আবার আর আর থিটার সাথে এক্স আর ওয়াই এর কানেকশন নিয়ে আসবো, যেমনটা আমরা ওই যে ডলার আর টাকার মধ্যে কানেকশনটা জানি। তো এরকম একটা কানেকশন আমি বের করতে চাচ্ছি। সো এখন আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। সো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। বলো তো এই সমকোণী ত্রিভুজের cos থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর বাই ওয়াই, x by y, ও সরি এক্স বাই x বাই y হবে। x by r, আরে কি x বাই r, x বাই r, ভেরি গুড, x বাই r। আচ্ছা তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি x বাই r হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে r cos থিটা। ঠিক আছে, এইটা এই ইনফরমেশনটুকু আমাদের লাগবে। আমরা একটা সম্পর্ক কিন্তু বের করে ফেলছি, তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা। যদি তোমাকে আর আর থিটা দেওয়া থাকে তাহলে কিন্তু সেখান থেকে তুমি বলে দিতে পারবা আর আর থিটা আসলে যেই বিন্দুটাকে বোঝাচ্ছে, যেই গুপ্তধনটাকে বোঝাচ্ছে, সেই গুপ্তধনের ভুজ কত হবে। আর আর থিটাকে এইভাবে গুণ করলে, আর ইন্টু কস থিটা করলে কি পাবো? ওই বিন্দুর ভুজ পেয়ে যাবো। তার মানে কি আর থিটা থেকে আমি কিন্তু এক্স ওয়াই তে কনভার্ট করা, এক্স এ কনভার্ট করা শিখলাম, এবার আমার ওয়াই তে কনভার্ট করাও শিখতে হবে। ঠিক আছে, সো চলো এবার ওয়াই তে, এবার এই সেম ত্রিভুজের উপর আমি চলো সাইন থিটা অ্যাপ্লাই করি। সো সাইন থিটা যদি আমি অ্যাপ্লাই করি, সাইন থিটা ইকুয়াল টু কি আসবে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার আসতেছে ওয়াই বাই আর। সুতরাং বলতো ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু আসবে আর সাইন থিটা, তাই তো? আর সাইন থিটা। সো এটা হচ্ছে আমার, সো আমি কিন্তু রিলেশন পেয়ে গেছি। সো আমার রিলেশনটা কি দাঁড়াইলো? রিলেশন আমি কিন্তু পেয়ে গেলাম যে আমার যদি আর আর থিটা দেওয়া থাকে, তাহলে এই যে দেখো আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তার মানে কি হয়ে গেল? এক্স বের করে ফেলতে পারলাম, আর ইন্টু কস থিটা, এটা ইজ ইকুয়াল টু হবে আমার এক্স। আবার দেখো আর ইন্টু সাইন থিটা করলে কি পেয়ে যাচ্ছি? ওয়াই পেয়ে যাচ্ছি। তার মানে আমি যখন আমি একটা বিন্দু মূল বিন্দু থেকে ঠিক কতটুকু দূরে আছে এবং ওই বিন্দুটা মূল বিন্দু থেকে ঠিক কি পরিমাণ ঘুরতে হয়েছে, তাকে কি থিটা পরিমাণ ঘুরতে হয়েছে, ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন জানা থাকলে আমি বলে দিতে পারবো যে তার এক্স কত আর তার ওয়াই কত, এই দুইটা ফর্মুলার সাপেক্ষে। সো এটাই ছিল কি, তাহলে এটা হচ্ছে পোলার থেকে কার্টেসিয়ান। পোলার যদি জানা থাকে, পোলার টু কার্টেসিয়ান কার্ট, ঠিক আছে। তো তোমাকে আর আর থিটা যদি দেওয়া থাকে তাহলে তুমি এক্স আর ওয়াই কিভাবে বের করবা, এটা হচ্ছে তার পদ্ধতি। তাহলে পোলার থেকে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বের করার পদ্ধতি হচ্ছে এইটা। এইবার আমরা বের করব কার্টেসিয়ান থেকে। আচ্ছা এবার এটাকে একটু নিচে নেই, যেহেতু আমার ইনফরমেশন গুলো লাগবে। ও মাই গড, এটা চলে আসি। ওকে, সো এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে কার্টেসিয়ানটা লাগবে। সো আমি কার্টেসিয়ানটা ওই দুইটা ইকুয়েশন, যে দুইটা ইকুয়েশন বের করছি ওই দুইটা ইকুয়েশন থেকেও আমি আনতে পারবো, অথবা তোমরা যদি একটু বুদ্ধিমান হও তোমরা আসলে চিত্র দেখেও বলে দিতে পারবা যে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কি হবে। একটা জিনিস খেয়াল করো, আমার কাছে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের আমি কিন্তু ভূমি জানি, আমি কিন্তু লম্ব জানি। তাহলে অতিভুজ হচ্ছে আর, তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু কি? আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার হবে না? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমার আর স্কয়ার হবে, তাই না? সো সো তোমার যদি এক্স আর ওয়াই জানা থাকে, মানে ভুজ আর কোটি জানা থাকে, তাহলে তুমি কিন্তু চাইলে ভুজ স্কয়ার যোগ কোটি স্কয়ার করলে তুমি কিন্তু কি পেয়ে যাবা? মূল বিন্দু থেকে সে ঠিক কতটুকু দূরে আছে তার দূরত্বটা কিন্তু পেয়ে যাবা। তার মানে এইটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমাকে আমি এক্স আর ওয়াই দিচ্ছি, তার মানে কি দিচ্ছি? কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার তার ইনফরমেশন গুলো দিচ্ছি, কার্টেসিয়ানের ইনফরমেশন গুলো দিচ্ছি। তার মানে এটা হয়ে গেল কার্টেসিয়ান টু পোলার। সো এক্স আর ওয়াই দিলাম, আমি আর বের করলাম, কিন্তু কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কি শুধু আর আছে? আর এর সাথে কিন্তু থিটাও আছে, আমার থিটাও বের করতে হবে না? সো এক্স আর ওয়াই এর মাধ্যমে তুমি থিটা কিভাবে বের করতে পারবা একটু বলো তো দেখি। এখানে তুমি কোন ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করলে তোমার এক্স ওয়াই ও আসবে আবার tan থিটাও আসবে? theta, tan theta এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। টেন থিটা যদি নেই তাহলে কিন্তু আমার ওয়াই আর এক্স আসবে। দেখো অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিলে কিন্তু আরও চলে আসবে, কিন্তু আমার তো আর একটা দরকার নাই, কারণ আমি চাচ্ছি এক্স আর ওয়াই এর ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে, আমি এক্স ওয়াই থেকে আমি কিসে যাবো? আর আর থিটায় যাবো। তার মানে টেন থিটা এদিকে কি হবে? এই দেখো এই ত্রিভুজের মধ্যে যদি তাকাও, y by লম্ব বাই x ভূমি, তাহলে ওয়াই বাই এক্স, ভেরি গুড। তার মানে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা চলে আসলো। তার মানে কি ওয়াই দেওয়া থাকলো আমাকে, এক্স দেওয়া থাকলো, আমি কি করতে পারবো? থিটা কিন্তু বের করে ফেলতে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সুতরাং থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আমাকে কি করলো?
ওয়াই দিল, এক্স দিল, আমি কিন্তু খুব সহজে থিটা বের করে ফেলতে পারবো। সে আসলে এক্স অ্যাক্সিস থেকে আসলে কি পরিমাণ ঘুরতে হয়েছে তাকে, ঠিক আছে। আচ্ছা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় পোল, সরি এটাকে বলা হয় পোল, এটাকে বলা হয় পোল, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইন বা পোলার লাইন। ওকে, ইনিশিয়াল লাইন বা পোলার লাইন। আর এটাকে বলা হয় π/2 লাইন, π/2 লাইন। ওকে, সো মূল এগুলো বিন্দুকে অ্যাডিশনাল পোল কিছু বলা হয়। ইনফরমেশন। হ্যাঁ, মূল বিন্দুকে পোল বলা হয়। এটা হচ্ছে ওই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি চিন্তা করি, তখন হচ্ছে এই মূল বিন্দুটা কি বলবো আমরা, মূল বিন্দুটাকে আমরা বলবো পোল। আর এই এক্স আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিস কে বলা হয় ইনিশিয়াল লাইন, আর ওয়াই অ্যাক্সিস কে বলা হয় π/2 লাইন। কারণ আসলে দেখো π/2 পরিমাণে 90 ডিগ্রি ঘুরলেই তো ওয়াই অ্যাক্সিস আসে, তো তখন আর কি এটাকে এই নামে ডাকা হয়। আচ্ছা, সো যদি আমার এক্স আর ওয়াই দেওয়া থাকে, তাহলে আমি ওইখান থেকে খুব সহজে কি করতে পারবো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর বের করে ফেলতে পারবো। আর ওয়াই থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স করলে কি করতে পারবো, আমি থিটাও বের করে ফেলতে পারবো। যদিও থিটা নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, কারণ থিটা বের করতে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়বো। সো ওইটাতে আমি একটু পরে যাচ্ছি, যেন তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হয়। তার আগে আমরা চলো যেটা শিখছি সেটা অ্যাপ্লিকেশন সাথে সাথে করি। তো যা শিখছি তা যদি অ্যাপ্লাই করি আমরা খুব ভালো শিখা হবে। তো আমরা এখন কি শিখলাম, পোলার থেকে কার্টেসিয়াতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখলাম। তো আমি তোমাদের কিছু বিন্দু দিব, যে বিন্দুগুলো আমি দিব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তো তোমাদের কাজ হবে কি, তাদেরকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথম কথা হচ্ছে বিন্দুগুলা কত বের করা, এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুগুলা আঁকা, ছবি এঁকে দেখা যে আসলে কোথায় পড়তেছে বিন্দুগুলো। ওকে, তো আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, ঠিক আছে। সো দেখো তোমরা এগুলো পারবা কিনা, ফর্মুলা কিন্তু উপরে দেওয়াই আছে, তো ওগুলা দিয়ে আগে করো। তো 2 - π/6 এটা হচ্ছে তোমার একটা বিন্দু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, তার পরিচয় দেওয়া আছে। এবার আরেকটা বিন্দুর পরিচয় চলো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দিই 4,30 ডিগ্রি, ডিগ্রি তো দেওয়া থাকতে পারে, রেডিয়ানে দেওয়া থাকতে পারে, এটা ডিপেন্ড করে। আবার ধরো আমি যদি বলি 2,225 ডিগ্রি, সো এই বিন্দুগুলোর পরিচয়কে তোমার কিভাবে বলতে হবে, পরিচয়কে তুমি রিপ্রেজেন্ট করবা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তার পরিচয় কত হবে, ঠিক আছে। সো সেটা আমাকে জানাও। এই যে ফর্মুলা কিন্তু দেওয়া আছে, এই যে 2 এটাই কিন্তু তোমার আর, আর এই যে দেখো থিটা, এটাই হচ্ছে তোমার থিটা। সো আর ইন্টু কস থিটা করলে এক্স পেয়ে যাবা, আর ইন্টু সাইন থিটা করলে কি পেয়ে যাবা, ওয়াই পেয়ে যাবা। তো সুন্দর মতো করে ফেলো, করে আমাকে বলো 2, -π/6 এর পরিবর্তে আমি কত বসাইতে পারি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর বাকিগুলোর ক্ষেত্রেও বলো সবাই। আর তোমাদের ডিফারেন্সিয়েশনের প্রিপারেশন কেমন চলতেছে, ফ্রাইডে তো পরীক্ষা আছে। এই ফ্রাইডেতে পরীক্ষা? হ্যাঁ ইনশাআল্লাহ এই ফ্রাইডেতে, ফ্রাইডে তো না, সরি আমি কি ফ্রাইডের কথা বলছিলাম না, বৃহস্পতিবার বলছিলাম। 3 তারিখে। 3 তারিখ কি বার আসে, বৃহস্পতিবার না? মঙ্গলবার। সরি ভাই, একটু বৃহস্পতিবার, রাইট? জি ভাই, বৃহস্পতিবার। স্যার আচ্ছা, ঠিক আছে। ভাইবা কখন হবে? ভাইবা হচ্ছে এক্সাম চলাকালীনই হবে। এক্সাম চলাকালীন আমি যাকে হচ্ছে মেসেঞ্জারে নক দিব, সে হচ্ছে আসবা জাস্ট 2 মিনিট, রুমে আসবা, আমার সাথে আমাকে বুঝিয়ে দিতে হবে জিনিসগুলো, তারপরে আবার চলে যাবা, লিখবা, লেখার জন্য এনাফ টাইম দিব, সমস্যা নেই। আচ্ছা, বৃহস্পতিবার তাহলে তোমাদের এক্সাম, আজকে হচ্ছে রবিবার, মাঝখানে মঙ্গলবারে আমি আবার সবগুলো প্রবলেম সলভ, আবার অ্যাডমিশন প্রবলেম গুলো আলোচনা করে দিব, কোনো সমস্যা নাই। সো সো তোমরা এটা একটু ভালোভাবে পড়ো আর কি, ডিফারেন্সিয়েশনটা। আর এই এক্সামটা একটু সিরিয়াসলি দিও, কারণ এটা এমন একটা জিনিস তোমার তোমার ফিজিক্সের লাইফ ইজি করে দিবে ডিফারেন্সিয়েশন পারলে। মানে অনেক জায়গায় তোমার ইজি হয়ে যাবে অনেক কিছু। হ্যাঁ, অনেকের বের কাছে করছি। দেখবা বের করছো, ভেরি গুড। বলো তো প্রথমটা কত হবে? √3 - 1। √3, -1, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপর এরপর হচ্ছে এটা 2√3, 2। 2√3, 2, এরপর একটা তারপর হচ্ছে -√2, -√2, -√2। -√2। আচ্ছা দাঁড়াও একটু দেখি, -√2, -√2 এটা হচ্ছে তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আর 225 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ মনে হয় হয়েছে অঙ্কটা। আর 2√3 মানে হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্ট মিলছে। আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, মাইনাস কোণ মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। আর 2, আর √3, -1 এটাও ফোর্থ কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে। তার মানে তোমাদের এই অঙ্ক অ্যান্সারটা হওয়ার কথা। বাকিরা কি একই অ্যান্সার আনতে পারছো? অরিত্র কি ভাইয়া। অবস্থা, অরিত্র পারছো?
না ভাইয়া এখন ভাই। ওই যে ফর্মুলাটা দেখো, ফর্মুলার মধ্যে বসাও খালি, ঠিক আছে? এই যে আর এর জায়গায় 2 বসাও আর cos থিটার জায়গায় cos মাইনাস পাই বাই 6 বসাও, তো দেখবা এই অ্যান্সার গুলো আসবে। আর আর sin থিটা করো তাহলে x আর y বের হয়ে যাবে। তো এগুলো হচ্ছে √3 হচ্ছে x আর -1 হচ্ছে আমার y, ঠিক আছে? আচ্ছা আসছে এগুলা। সেমই, ওকে ঠিক আছে, তার মানে এটাই হইছে। জি এখন তাহলে আমরা কি শিখলাম? পোলার দেওয়া থাকলে পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়া খুবই ইজি, আমরা ওইটা শিখলাম। কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা আছে, যদিও জিনিসটা সহজ, একদম ভিজুয়ালি জিনিসটা চিন্তা করতে পারলে ইজি। সবার শেষ হোক, তারপরে আমি শুরু করতেছি। কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে থিটার জায়গায় একটু ঝামেলা আছে। কোয়াড্রেন্ট নিয়ে একটু ঝামেলা হবে। কোয়াড্রেন্টে একটু ঝামেলা আছে, তবে এটা আবার তুমি যদি ইমাজিন করতে পারো জিনিসটা, তাহলে তুমি বুঝবা যে এটা আসলে কঠিন কিছু না, এটা ঠিকই আছে, সহজ। নুহিনের কি অবস্থা? প্রিপারেশন কেমন চলতেছে? এক্সামটা ভালো করে দিও, তুমি তো আগে এক্সাম ভালো করছো খুব। জামিল কিন্তু আগে একটা খারাপ দিছো এক্সাম, এটা একটু সিরিয়াসলি দিও। আর খাদ্যজাত বরাবরই ভালো করো, আকিরা একটু ভালো করার চেষ্টা করে। ওকে, সো আই গেস সবার হয়ে গেছে। সবার কি হয়েছে এগুলো? জি স্যার। জামিলের হয়েছে? আমি কি যাব পরের ইয়াতে কার্তেশীয় তো? জি ভাইয়া যান। ওকে, তো আমার মনে হয় সবার হয়েছে। আর অরিত্র কি পারছো কিনা? জি ভাইয়া করছি। থ্যাংক ইউ। সো এবার আসো, এবার একটা তোমাদেরকে একটা দাঁড়াও, একটা কুইজ টাইপের। আমি জিনিসটা আসলে সমস্যাটা কোথায় এটা বোঝানোর জন্য দেই, তো তোমরা বুঝতে পারবো যে আসলে একটা প্রবলেম আছে। যখন আমরা কি বলে এটা, কার্তেশীয় থেকে যখন পোলারে যাইতে যাই, থিটা বের করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে। আচ্ছা, ইতিপূর্বে আমি যেটা শিখাইছি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো এক্স আর ওয়াই দিলাম, আর বের করে ফেলতে পারবা। তো পোলারের দুইটা জিনিস বের করা লাগে, একটা আর একটা হলো থিটা। আর একটা থিটা ইজ ইকুয়াল টু কি বলছিলাম, টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এবং থিটা ইজ ইকুয়াল টু কি হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা বলছিলাম। সো এই ফর্মুলা গুলো দিয়ে ধরো আমি তোমাকে চারটা ম্যাথ করতে দিই। ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থান হচ্ছে 1,1, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এক্স এক্সিস বরাবর 1 পরিমাণ আসলো, ওয়াই এক্সিস বরাবর 1 পরিমাণ গেল। আচ্ছা, এবার ধরো এখানে একটা বিন্দু আছে, এটার অবস্থান ধরো -1,1, আর এইখানে একটা বিন্দু ধরো, এটার অবস্থান কত হবে? থার্ড কোয়াড্রেন্ট, যেহেতু দুইটাই মাইনাস হবে, এক্সও মাইনাস হবে ওয়াইও মাইনাস হবে, মাইনাস মাইনাস। আর এইটা আসলে কত হইতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু এক্স বরাবর পজিটিভ, ওয়াই বরাবর নিচের দিকে, সো 1,-1, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই চারটা বিন্দুর জন্য পোলার স্থানাঙ্ক অবস্থানটা একটু বের করা। প্রথমে 1,1 এর জন্য কি হবে, আর কত হবে, আর থিটা কত হবে এটা বলবা। -1,1 এর জন্য কত, আর -1,-1 এর জন্য কত, এভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য বের করে আমাকে একটু জানাবা, ঠিক আছে? এরপর তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে একটা প্রবলেমটা কোথায় হচ্ছে। তারপর প্রবলেমের সলিউশনটা কিভাবে করতে হয় আমরা এই ভিজুয়ালি জিনিসটা দেখবো, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ফর্মুলা হিসেবে মনে না রেখে জিনিসটাকে একটু চিন্তা করবো ভিজুয়ালি। সো 1,1 আমি যদি করি, তাহলে এক্স এর মান দেওয়া আছে 1, ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 1। তাহলে আমরা কি জানি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর, তার মানে হচ্ছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, মানে হচ্ছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে হচ্ছে 2। সো 2 কে যদি আমি রুট করি, আর স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে √2। তার মানে আর এর মান পেয়ে গেলাম √2। সো এখানে আমি √2 বসাই দিব, √2। সো এখন যদি থিটা বের করি, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এস। সো π/4, নাই তো? তাই তো, π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা, আসলো। ওকে, এখন এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের যে বিন্দুটা আছে -1,1, এইটার জন্য কিন্তু দেখো আর ইজ ইকুয়াল টু কত আসবে, √(-1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার), মানে কিন্তু আবারও কি কত আসতেছে, আবার কিন্তু √2 আসতেছে, ঠিক আছে? √2 আসলো। আচ্ছা, এইবার বাকি কাজটুকু তোমাদের জন্য রাখলাম। এইটার থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, আর এইটা এই প্রত্যেকটা থিটা কত হয়, প্রত্যেকটার জন্য আর এর মান কিন্তু √2 আসবে। জাস্ট থিটাটা তোমরা বলবা, আর এর মান √2 আসবে, জাস্ট থিটাটা তোমরা বের করে জানাবা।
সেকেন্ডটা -5/4 আর ইউ শিওর? -5/4 সেকেন্ডটা কত আসছে? -5/4 নিচেরটা -5/4 প্লাস মানে থার্ডটা প্লাস আর ফোর্থটা মাইনাস। আচ্ছা, তাহলে -5/4 আবার থার্ডটা কি +5/4, তাই তো? ফোর্থটা কি দাঁড়াইলো? -5/4, এটা তো বলতেছো। আচ্ছা, জি ভাইয়া। এখন প্রবলেমটা একটু দেখো। আমার বিন্দু হচ্ছে এইটা একটা বিন্দু, চারটা কিন্তু ভিন্ন চারটা বিন্দু, চারটা বিন্দুর অবস্থান কিন্তু ভিন্ন চারটা জায়গায়, ঠিক আছে? চারটা বিন্দুর অবস্থান ভিন্ন চারটা জায়গায়, কিন্তু আমি যখন কার্তেশীয়তে বলতেছি যে তুমি 1,1 বিন্দুতে যাও, হ্যাঁ কারেক্ট, সে 1 পরিমাণ হাঁটলো এই পাশে, আবার 1 পরিমাণ উপরের দিকে উঠলো, সেই বিন্দুর কাছে চলে গেছে, ওকে, নো প্রবলেম। যখন পোলারে এই বিন্দুর জন্য কার্তেশীয়তে আসলো, সে আবার কি করলো, 1 পরিমাণ আসলো এদিকে, আবার -1 পরিমাণ আসলো, তার মানে কি -1 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর বাম দিকে সরবা, আর তাহলে -1 পরে আবার +1, ওয়াই এর মান, কোটির মান হচ্ছে +1, তার মানে কি ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে 1 পরিমাণ যাবো, হ্যাঁ আমি তো এই বিন্দুর কাছে আসতে পারলাম। এরপর দেখো -1 মানে কি এক্স অ্যাক্সিস বাম দিকে আসলাম, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে কি ওয়াই অ্যাক্সিস এর নিচের দিকে নামলাম। এবারও আমি বিন্দুর কাছে আসতে পারছি, সঠিকভাবে আসতে পারছি। এবার দেখো 1 আমি এক্স অ্যাক্সিস এর ডান দিকে এক ঘর আসলাম, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে ওয়াই অ্যাক্সিস নিচের দিকে -1 পরিমাণ ঘর গেলাম, আমি কিন্তু এই বিন্দুটা পাইলাম। সো আমি কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার চারটা বিন্দুকে কিন্তু ভিন্ন চারটা বিন্দুকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি সুন্দরভাবে, পারফেক্টলি। এখন যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসলাম, ঝামেলা কইতেছে, দেখো প্রথম বিন্দুটার দিকে চিন্তা করো, √2, হ্যাঁ √2 এর একটা লাঠি কল্পনা করতেছি, √2 এর লাঠিটাকে কি পরিমাণ ঘুরাচ্ছি, π/4 পরিমাণ ঘুরাচ্ছি, π/4 পরিমাণ এই যে ঘুরাইলাম, এই যে √2 এর লাঠি এই বিন্দুটাকে নির্দেশ করতেছে, হ্যাঁ ওকে পারফেক্ট হয়ে গেল। আমি যে বিন্দুটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা 1,1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওই একই বিন্দুটাকে কি করতেছি √2, π/4 দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলাম। আমার অ্যাজাম্পশন বা অনুমান কিন্তু সঠিক হইলো, এখানে আমি কিন্তু যে পরিমাণ ঘুরলাম অ্যাঙ্গেলে ওই বিন্দুর কাছে যাইতে পারছি। আচ্ছা, এখন ধরো থার্ড কোয়াড্রেন্টের যে এই যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দুটা নিয়ে আমি এবার ইন্টারেস্টেড কথা বলার। এই বিন্দুটার কথা এবার একটু চিন্তা করো, এই বিন্দুর জন্য আমার লাঠির দৈর্ঘ্য কতটুকু হবে, লাঠির দৈর্ঘ্য হবে √2, ওকে √2 পরিমাণ একটা লাঠি নিলাম, √2 পরিমাণ লাঠিকে সে কি বলতেছে π/4 পরিমাণ ঘুরাইতে, কিন্তু একটু চিন্তা করে দেখো π/4 পরিমাণ ঘুরাইলে তো ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুর কাছে চলে যাচ্ছি না, আমি তো ফার্স্ট কোয়াড্রেন্টের এই বিন্দুর কাছে চলে যাচ্ছি, আমি তো আমার টার্গেট ছিল থার্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর কাছে আসা, আমি তো আসতে পারলাম না, তাই তো? তার মানে এখানে একটা সমস্যা হয়ে গেল। আবার চিন্তা করে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর পরিচয় ও বলতেছে √2, -π/4, আবার ফোর্থ কোয়াড্রেন্টের এই বিন্দুর পরিচয় বলতেছে √2, -π/4, দুইটা তো একই সাথে একই মানুষের পরিচয় হইতে পারে না, হয় ফোর্থ কোয়াড্রেন্টের পরিচয় ঠিক আছে, এর পরিচয়ে ঝামেলা আছে, যেমনটা ছিল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের যে বিন্দুটার পোলার এক্সটেনশন ব্যবস্থা বের করছি সেই পরিচয় কিন্তু ঠিক ছিল, বাট থার্ড কোয়াড্রেন্টের বিন্দুর পরিচয় কিন্তু বের করার ক্ষেত্রে আমরা একটা ভুল করে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন এটা সমাধান কি? এটা সমাধানটা হচ্ছে যখন আমি দেখবো আমার, আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা যখন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখো -1,1, তখন কি তোমরা বুঝতে পারো যে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে? তোমরা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এটা খুব সহজে পারবে, পারো কিনা বলো তো? -1,1 এইটাকে দেখে কি বোঝা যায় যে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে? বোঝা যায়। জি হ্যাঁ স্যার বোঝা যায় ইজিলি। আর যদি -1,1 থাকে তাহলে এটা দিয়েও কিন্তু বোঝা যায় যে বিন্দুটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তাই না? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা আমি একটু জিনিসটা বলি যে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা বিন্দুর ভুজও প্লাস হবে, কোটিও প্লাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুগুলোর ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস। থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দু তার ভুজও মাইনাস, কোটিও মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টের যে বিন্দুগুলো হবে তার ভুজ হবে প্লাস, কোটি হবে কি মাইনাস। সো এই যে প্লাস মাইনাস এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিন্দুটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা এখন দেখো, ধরো আমি থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দুটা আছে যে -1,1 এই বিন্দুটার অবস্থান যেহেতু আমার ভুল হয়েছে, তাহলে চলো আমি এটাকে ভুলটাকে শুধরাই। তো ভুলটাকে এইভাবে শুধরাবো, ভুলটা কোথায় হয়েছে, থিটার মান বের করায় কিন্তু ভুল হয়েছে। তো আমি একটা কাজ করি, তোমরা যদি চিন্তা করো যে
থার্ড কোয়াড্রেন্টের বিন্দুটার কাছে আসার জন্য আসলে ঠিক আমাকে কি পরিমাণ ঘুরতে হচ্ছে? আমি কিন্তু পাই পরিমাণ ঘুরছি, তাই না? দেখো তো 180 পরিমাণ আমাকে ডিগ্রি ঘুরতে হবে বা পাই রেডিয়ান ঘুরতে হবে। ঘুরার পরে তারপরে আরো কিছু দূর ঘুরলে তখন আমার এই বিন্দুতে আমি আসতে পারবো। সে এই যে আরো কিছু দূর ঘোরা, এই আরো কিছু দূর ঘোরাটা বেসিক্যালি হচ্ছে কত? এই সেম অ্যাঙ্গেল। দেখো এটা বিপরীত কোণ না, এরা বিপরীত কোণ, তার মানে এইটাও কিন্তু পাই/4ই হবে। এই অ্যাঙ্গেলটুকু পাই/4। তার আগে আমি আরো ঘুরছি কত? 180 ডিগ্রি ঘুরছি, ঠিক আছে? তার মানে যখনই তুমি থার্ড কোয়াড্রেন্টের কোনো বিন্দুর অবস্থান বের ভাইয়া। করতে যাবা তখন তোমার যে অ্যাঙ্গেলটা বের হবে তার সাথে, হ্যাঁ বলো তাহলে কি 5π/4 হবে? বলো। হ্যাঁ, পাই/4 এর সাথে একটা পাই যোগ করে দিবা। তাহলে পাই/4 এর সাথে যদি একটা পাই যোগ করো তোমার অ্যান্সার আসবে 5π/4। তুমি 5π/4 বলতে পারো, আবার তুমি যদি চাইলে পিছন দিক দিয়েও ঘুরে আসতে পারবা, সেটাও করা সম্ভব। তবে আপাতত একটাই আমরা মনে রাখি, একটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? তার মানে যখন আমার থার্ড কোয়াড্রেন্ট কোনো বিন্দু হবে সেই বিন্দুর কাছে আসার জন্য আমি যেটা করব, যেই অ্যাঙ্গেলটুকু বের হবে সেটা তো ঠিকই আছে, তার সাথে আমি একটা এক্সট্রা কি কাজ করব, আমি পাই অ্যাড করে দিব। তাহলে কি হবে, আমি থার্ড কোয়াড্রেন্ট বিন্দুটাকে আমি সঠিকভাবে বের করতে পারলাম। এখন ধরো এবার ধরো সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। চলো, সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর মধ্যে কি আসছে? -π/4 আসছে। কিন্তু তোমরা তো ত্রিকোণমিতি পড়ছো, তোমরা ত্রিকোণমিতির অ্যাঙ্গেলটা জানো যে -π/4 মানে কি। এক্স, আমরা ঘড়ির কাঁটার দিক হচ্ছে এই, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এইটা। তখন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরি তখন আমরা সেটাকে বলি +θ। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, সরি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তখন সেটাকে কি বলি? -θ। সো -π/4 মানে কি, সে ঘড়ির কাঁটার দিকে π/4 পরিমাণ ঘুরছে, এই জন্য তাকে রিপ্রেজেন্ট করলাম -π/4 দিয়ে। সো এখন বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টের কোণটা তো আসলে -π/4 এ নাই। -π/4 তো বেসিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলকে বোঝায়, তাই না? তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি তোমরা একটু চিন্তা করো, আমরা বেসিক্যালি পাই পরিমাণ বা 180 ডিগ্রি পরিমাণ কিন্তু ঘুরছি এখানে। দেখো 180 ডিগ্রি পরিমাণ কিন্তু ঘুরলাম, তারপরে আবার π/4 পরিমাণ পিছনের দিকে গেলাম। π/4, ঠিক আছে? 180 ডিগ্রি পরিমাণ ঘুরবো, তারপরে আবার π/4 পরিমাণ, π/4 বা 45 ডিগ্রি যদি আবার পিছনের দিকে ফেরত যাই, তাহলেই কিন্তু আমি আমার এই বিন্দুটাকে খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ যেটা হবে, যখনই তোমার আমি জিনিসটাকে একটা ছক করে দিব তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। যখনই তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দু বের করতে হবে তখন তুমি যেটা করবা, যে ফার্স্ট যে অ্যাকচুয়াল যে কোণটা আছে পাই থেকে সেই কোণটা বিয়োগ দিবা। তাহলে এইখানে আমরা থার্ড কোয়াড্রেন্টে কি করছি, পাই থেকে যোগ দিলে আমি এই বিন্দুতে থার্ড কোয়াড্রেন্টে আসতে পারছি। আর সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর জন্য কি হবে, এই যে π/4 আছে তার সাথে একটা যদি আমি পাই দেই, তাহলে পাই মাইনাস π/4 হবে তার অ্যান্সার। আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণ যেটা, সেটা -π/4ই হবে তার অ্যান্সার, ঠিক আছে? সো এই ছিল টোটাল আলোচনা। এখন জিনিসটাকে আমি চলো একটু ব্রিফ করি। বিভিন্ন চতুর্ভাগে থিটার মান নির্ণয়ের এই টোটাল আইডিয়াটুকু একটা বক্স করে দেই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা স্যার, ফোর্থ কোয়াড্রেন্টে কি 2π মাইনাস হবে? হ্যাঁ 2π করতে পারো, কিন্তু আমরা চেষ্টা করব যে ছোট কোণ দিয়ে যেন রিপ্রেজেন্ট করতে পারি, এই জন্য আমরা 2π মাইনাস, দাঁড়ো আমি যাচ্ছি আবার ওইখানে। ওই যেটা আমি বলছিলাম থার্ড কোয়াড্রেন্টটাকে তুমি কি করতে পারো, -π আবার করতে পারো না, -π থেকে কোনো কিছু, সরি কি হয়ে গেল, আচ্ছা এবার আসো এখানে আসো। ধরো এই ফোর্থ কোয়াড্রেন্টের এই বিন্দুটা তুমি চাইলে এইভাবে বলতে পারো না, সবকিছু মুছে দেই, ধরো আর কিছু নাই। ধরো আমি চাইলে এভাবে বলতে পারি না, আমি 2π পরিমাণ ঘুরলাম, এই যে 360 ডিগ্রি ঘুরলাম, তারপর আমি পিছনের দিকে আসলাম π/4, তাহলে কিন্তু এই বিন্দুটা অবস্থানটা হইলো। অথবা তুমি ওই যে নেগেটিভ ঘড়ির কাঁটার দিকের হিসাবে যদি চিন্তা করো, ডিরেক্ট -π/4 বললেও তোমার অ্যান্সারটা হবে, ঠিক আছে? দুইভাবে বলতে পারো। আচ্ছা এবার চলো আমরা একটু দেখাই টোটাল জিনিসটাকে, আইডিয়াটাকে। এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে আমাদের, বিশেষ করে এমসিকিউ তে খুব কাজে লাগে। আমার হচ্ছে 4টা ঘর লাগবে। ঠিক আছে? সো নাম্বার 1, নাম্বার 2,
4 এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এইটা বুঝবো, তারপরে আমরা ডিসটেন্সের ফর্মুলাটা তোমরা 9-10 এ দেখছো, ওইটা দেখবো, এরপরে এই চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করবো, তাহলে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা হচ্ছে 3.2 থেকে কিন্তু তোমরা ক্লাস পাবো না, 3.2 থেকে কিন্তু ভিডিও আছে এর মধ্যে, ইউটিউবের মধ্যে। সো 3.2 থেকে 3.4 পর্যন্ত তোমাদের নিজ দায়িত্বে শেষ করতে হবে, যেহেতু তোমরা ওই ক্লাসগুলো ওই সময় তোমরা পড়ো নাই, তোমরা ছিল না, নিজ দায়িত্বে শেষ করে নিবা। 3.5 থেকে আমি ক্যালকুলাসের পর আমি 3.5 থেকে শুরু করবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু 3.4 পর্যন্ত নিজ দায়িত্বে দেখে নিও, ভিডিওগুলো ইউটিউবে আছে, প্লে লিস্টটা না ওগুলা পাইলে আমাকে সবগুলো বইলো, মিলে মেসেজ দিয়ে সবগুলো মিলে একটা ক্লাস নিতেন, ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ এটা করতে পারি, যে তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা 3.2, 3.3, 3.4 এই তিনটা চ্যাপ্টারের ভিডিওটা একটু দেখলা, প্রবলেম যদি কোনো কিছু হয় তো আমি একটা ক্লাস নিয়ে নিলাম, যে টোটাল জিনিসটা একটু রিভিউ হয়ে গেল, এটা করতে পারি চাইলে। বাট ওই যে ইন্ডিভিজুয়ালি আবার আলাদা আলাদা ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা এবার আসো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি চিন্তা করি, তখন সেটা দেখতে কেমন হবে? x, y আকৃতির হবে, তাই না? এক্সও পজিটিভ হবে, ওয়াইও পজিটিভ হবে। আচ্ছা বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টটা আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখতে কেমন হবে? বলতে পারবো না? -xy। ভেরি গুড। আমরা এখন বিভিন্ন চতুর্ভাগে থিটাটা দেখব, থিটাটা। সো সেকেন্ড কোয়াড্রেন্ট হবে -x আর y, কারণ এক্সটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট যাইতে হলে তো তোমার এক্স অ্যাক্সিসের পিছন দিকে যাইতে হবে। আচ্ছা এবার থার্ড কোয়াড্রেন্টটা দেখতে কেমন হবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা? -x -x, -y। ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টটা বলো তো কেমন হবে? x, -y, ঠিক না? এরকমই কিন্তু হবে। এবার আসো, আচ্ছা এখন আমি দেখবো যে এই চারটা কেসের জন্য আমার থিটার মানটা কিরকম হয়, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবা থিটা বের করার সময় আমি দেখাচ্ছি ফর্মুলা। সো প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে কোনো টেনশনই নাই, থিটা ডাইরেক্ট ফর্মুলা কি? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। বাই দ্য ওয়ে একটা জিনিস মনে রাখবা, y এর মান x এর মান যাই বা সেখানে সবসময় মডুলাস দিবা, তাহলে কোনো গ্যাঞ্জাম হবে না। সবসময় মডুলাস দিবা। মডুলাস মানে কি? y এর x এর পজিটিভ মানটা নিবা, ঠিক আছে? এখন ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট, যেটা আমি দেখাইছি, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে? থিটা ইজ ইকুয়াল টু কি হবে? পাই মাইনাস tan ইনভার্স, ওই যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যেই কোণটা বের করতে সেটাই হবে, কিন্তু সেটাকে কি করতে হবে? পাই মাইনাস ওই কোণটা করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে তুমি তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, তাই না? তার মানে এই যে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা বের হয়ে গেল। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি করতে হবে? দুইটা ওয়ে আছে, একটা করতে পারো পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। তাহলে তুমি 180 ডিগ্রির সাথে কিছু একটা যোগ করছো, তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছ। অথবা তুমি যদি বিপরীত দিক থেকে আসো, মানে ঘড়ির কাঁটার দিক থেকে হিসাব করো, তাহলে তুমি নিচের দিক থেকে -পাই পরিমাণ আসলা, তারপরে আবার যোগ করলা কিছু একটা, এইভাবে করতে পারো। বাট ওইটা আমি করি না, আমি করে অভ্যস্ত না, সো তাও দেখেন। এখানে কি পরম মান নিতে হবে? আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তুমি দুইভাবে করতে পারো। হ্যাঁ তুমি পরম মান নিবা। পরম মান কেন নিবা? কারণ আমি চাচ্ছি না কোনো ঝামেলা হোক। আমি তো এখানে পরম মান নিচ্ছি কেন? কারণ হচ্ছে আমি অলরেডি এখানে পরম মান না নিলে যে কাজটা করতাম, সেই কাজটা আমি পাই বিয়োগ করতেছি, পাই যোগ করতেছি, এই কাজটা যেহেতু করে ফেলতেছি, তাহলে ওইখানে পরম মান নিতে হবে, নাহলে ভুল হবে। আচ্ছা এবার আসো, থিটা ইজ ইকুয়াল টু ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমি কি বলতে পারি? এটা তোমরা এই ফর্মুলাটাই মনে রেখো। আরেকটা আছে 2 মাইনাস, তো ওইটা আমরা মনে না রাখলেও চলবে, এটাই সহজ। tan ইনভার্স কি হবে? পরম মান অফ মাইনাস, আগে একটা মাইনাস দিবা, তারপরে পরম মান অফ y বাই এক্স। ওকে, সো এই হচ্ছে থিটা বের করার ফর্মুলা। আর যখন যদি আমি বলি ইউজ করব যে আর বের করার ফর্মুলা, আর হ্যাঁ ক্যালকুলেটর যখন ইউজ করবা তখন মানে তোমরা MCQ ধরো, এর জন্য আমি তোমাকে তখন এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার হ্যাঁ বলতেছি, যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, ধরো তোমাকে বিন্দুটা দিলাম এইটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বিন্দু। সো আমি যেটা বলছি সবগুলোকে পরম মান নিয়ে হিসাব করতে, তার মানে তখন তুমি কি করবা? tan ইনভার্স y বাই এক্স না, তাহলে তুমি কিন্তু -√3 বসাবা না, তুমি সবগুলা প্লাস মান বসাবা, √3 ডিভাইডেড বাই 1 বসাবা। আচ্ছা tan ইনভার্স √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রথম কথা হচ্ছে যে এটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? ফোর্থ কোয়াড্রেন্টের না? তাহলে তুমি -60 ডিগ্রি অ্যান্সারটা বসাই দিবা। জাস্ট তুমি মনে মনে একটা মাইনাসটা আগে হিসাব করে রাখবা, ওই একটা মাইনাস বসাই দিবা, ঠিক আছে? আর ধরো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল,
-1 -√3, ঠিক আছে? তার মানে তোমার কি আসবে, থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল দিত, তাহলে তোমার তোমার অ্যান্সার তো আসছে ক্যালকুলেটরে 60 ডিগ্রি, তাহলে তুমি থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য কি করবে, আরো 180 ডিগ্রি যোগ করে দাও তার সাথে, 240 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। ওকে, এই হচ্ছে এই কথা। বুঝছি। আচ্ছা, এবার যদি আর বের করার কথা আসি, এখন যদি আমার আর বের করা দরকার হয়, আর বের করার দরকার হলে তো কোনো টেনশনই নেই। আর বের করার জন্য সবার জন্য একই সিস্টেম, তোমার এক্স আর ওয়াই দেওয়া আছে, আর বের করবে, আর ইজ ইকুয়াল টু কি হবে, √x² প্লাস y²। কারণ আমরা কি জানি, x² যোগ y² ইজ ইকুয়াল টু r², তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে, √x² যোগ y², ঠিক আছে? সো আর এর ফর্মুলা হচ্ছে এই একটাই, আর থিটার ফর্মুলা হচ্ছে এই কয়টা। সো আর এর ফর্মুলার উপরে নেই। এখন আমি তোমাদের কিছু ম্যাথ দিব, ফর্মুলাও দেওয়া থাকবে, তোমরা জাস্ট তোমাদের কাজ হচ্ছে just দেখে দেখে বসানো। এটা হচ্ছে আর এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের আর এর ফর্মুলা, আর এই নিচেরটা হচ্ছে আমাদের থিটার ফর্মুলা। ওকে, নিচেরটা হচ্ছে থিটা বের করার ফর্মুলা। সো আর কি কথা না বাড়ায় আমি তোমাদের কিছু ম্যাথ দিব। থিওরি মোটামুটি আমাদের থিওরি শেষ। আমার আই গেস আমি যখন প্রথমবার এই ক্লাসটা নিয়েছিলাম 3.1, তখন মনে হয় আরো বেশি থিওরিটিক্যাল পেঁচাল পারছি অনেক, মানে তখন মানে অনেক ইতিহাস আনছি। এখন তো আশা করি তোমরা 6-7 মাস হয়ে গেছে, এখন ম্যাথ করাটা বেশি ইম্পর্টেন্ট রে বুঝো, কারণ একদম প্রথম ছিল তো, ফার্স্ট ক্লাস। তো যাই হোক, আজকে থিওরি একটু কম বলছি, বাট ম্যাথ করার জন্য যতটুকু দরকার ইনফরমেশন জানা শেষ। তো এখন আমি তোমাদের কিছু বিন্দু দিচ্ছি, তোমরা এই বিন্দুগুলোকে কি করবা, এই বিন্দুগুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কেমন হবে, কারণ পোলারটাই বেশি স্পেশালি পরীক্ষায় আসে। সো একটা বিন্দু হচ্ছে -4,4, -4,4, এটা একটা বিন্দু। আর একটা বিন্দু দেই -2,√2, -2, এই যে এই পাশে মার্ক করাগুলা, এগুলো এখনই কিন্তু করতে হবে। আর একটা বিন্দু কি দিব, এগুলো বোর্ডে আসছে আর কি, সবগুলো কম বেশি। চারটা দেই, 3,√3, আর একটা দিলাম -1,√3। তোমার কাছে সবকিছুই আছে, ফর্মুলা সব দেওয়া আছে, জাস্ট ফর্মুলা দেখে দেখে ম্যাথটা করবো, আর কিছুই না, কনসেপ্ট তো আছে। বিন্দুগুলো দেখা যাচ্ছে তো মোবাইলে, ছোট হয়ে গেছে মনে, যাই হোক দ্রুত করো, করার পর অ্যান্সারটা বলো। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। তোমরা অ্যান্সার বললে আমি 1, 2, 3 এর অ্যান্সার গুলো বলবো, বাকিরা সবাই মিলে নেবো। শেষ আজকে আমাদের মোটামুটি থিওরি আলোচনা শেষ। এরপরে জাস্ট যে ফর্মুলাটা বাকি আছে, ওই ফর্মুলাটা তোমরা আগে থেকে দূরত্বের ফর্মুলা। তোমরা কেউ এমনিতে স্থানাঙ্ক জ্যামিতি কি করছো, তোমাদের কলেজে করানো হয়েছে কিনা এই চ্যাপ্টারটা? কলেজে তো মনে হয় করানোর কথা। ভাই আমাদের করাইছে। এই তোমাদের কি অনলাইনে ক্লাস হয় এই বিজ্ঞান কলেজে? ভাই হয়, কিন্তু করি না। ও আচ্ছা, আচ্ছা ম্যাথে তোমাদের কি সালাউদ্দিন স্যার আছেন এখনো? জি ভাই আছে। আপনি কিভাবে চিনেন? আমি চিনি হচ্ছে, আমি তো রেজা স্যারের কাছে পড়তাম নরডাম কলেজের, তো রেজা স্যারের বন্ধু ছিল আর কি, উনি প্রচুর ওনার কথা বলতো, ওনার কলেজের বন্ধু আর কি। জি ভাই, ওই স্যারটা অনেক একসাথে ভালো। মনে উনি পড়ছে। ম্যাথ ক্লাসও ভালোই পড়ায়, সাথে আইসিটি ক্লাসও করায় ফেসবুক লাইভে আর কি। সালাউদ্দিন স্যার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো তো। স্যার মনে হয় রুয়েটের মেবি। কে সালাউদ্দিন স্যার? ওইটা জানি না, আমি জানতাম যে সালাউদ্দিন স্যার হচ্ছে বন্ধু আর কি, ওনাদের উনি নরওয়েডের নটরডেম বন্ধু থেকে ছিল, বের এটা হয়েছিল জানতাম। আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, ওই যে রেজা স্যারদের ব্যাচের, সেম ব্যাচের। তোমাদের আরেকটা স্যার আছে না, এই যে সিলোরি একটা স্যার আছে কেমিস্ট্রির, খুব মজা করে, নাম জানি কি, ভুলে গেলাম। বই তো লিখছে নামটা মনে আসতেছে না।
হিন্দু? হ্যাঁ, বদিয়া নাম। হ্যাঁ, বিমলেন্দু ভৌমিক। হ্যাঁ, বিমলেন্দু ভৌমিক। হ্যাঁ, ঠিক আছে, ওইটাই। আমি উচ্চারণ করতেই পারি না, আরে বাবা, যতবার আসে। অনেক মজা করে ক্লাসের মধ্যে। পড়ানোর চেয়ে অ্যাক্টিংটা ভৌমিক, ও সবাই ভৌমিক স্যার ডাকতো। আপনাদের প্রিন্সিপাল তোমরা তো স্যার ভাই তো ক্লাস অফলাইনে ক্লাস পাও নাই ভাই, তোমাদের হচ্ছে প্রথম কোনটা? নেহাল স্যার তো প্রিন্সিপাল ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেল। ভাই ঢাকা কলেজের পোলাপাইন বাচ্চে ভাই। নিহাল স্যার থাকার কারণে যে অবস্থা হইতো আমাদের, মানে তবে এখন আবার মারামারি বাইরে যাবে কিনা ওইদিকে, ওই এলাকায়, এটা হচ্ছে কথা। আমাদের আগে তো প্রচুর ধরো মারামারি হইতো, মানে নিহাল স্যার আসার কারণে আমাদের ওখানে পুরোপুরি মানে অনেক চুপচাপ থাকতো আর কি পোলাপাইন। নেহাল স্যার যে লেভেলের টাইট দিছে, উনি তখন কি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছে না? ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেখলাম একটা নিউজের মধ্যে। হুম। ভৌমিক স্যারের যদি তোমরা অফলাইনে ক্লাস পাইতা, মানে উনি যেসব অ্যাক্টিং করে, আমাদের মানে একটা ক্লাস পাইছিল হচ্ছে প্রথম ওই কেমিস্ট্রিতে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই ফানেল বা বিভিন্ন পরীক্ষা করার যে যন্ত্রপাতি আছে না, এগুলারে মানে উনি যে দেহের অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করতেছিল, তো বুঝো ব্যাপারটা কি হয়েছে, মানে উল্টা পাল্টা। উনার ক্লাস করানোর আর উনার সময় একটা ইয়া ছিল কি, উনি মানে সারাক্ষণ হাসি পায়, ক্যামেরার সামনে একদম মুখটা মানে আনে আর অ্যাক্টিং করে, আর কি বলবো। অনলাইনে করো? মাঝে মাঝে করি, সব ক্লাস করা হয় না। আজ তোমরা ইয়া স্যারের ফিজিক্সের ক্লাসটা করো তো, মোমেন স্যার ফিজিক্সের, উনি অনেক ভালো ক্লাস নেন। ইয়া স্যার, এই ঢাকা কলেজে মোমেন স্যারের ক্লাসটা করো ফিজিক্সের, যদি সম্ভব হয়। আচ্ছা দেখো কি আসছে কিনা, দেখো অ্যান্সার গুলো আসলে বলো, আমরা নেক্সট টপিকে যাই। ভাই একটু মিলাবেন হয়েছে কিনা? বলো 1 নম্বরের অ্যান্সার কত, বলো, বাকিরে মিলাবে। ভাই আর এর মান ভাই থিটার মান বলবো না আর এর মান দুইটাই বলবো? দুইটাই বলো। 5.66 আর এটা 260 ডিগ্রি। 5.66 আর একটা হচ্ছে 260 ডিগ্রি। এবার 2 নম্বর 2√2 250.53 ডিগ্রি। 3 নম্বর, বাকিরা বইলো 11 মিলছে কিনা। √11 3.22 ডিগ্রি। আর 4 নম্বর 2 আর 63.43। চার নম্বর কি বলতেছো, 63.4 ডিগ্রি? না ভাই শিওর? 116.57। ও হ্যাঁ, এটাও হইতে পারে, 116.57 ডিগ্রি। আচ্ছা এখন বলো বাকিদের কি মিলছে কিনা এই অ্যান্সার গুলোর সাথে। 2 নাম্বারটা তোমাদের কি সেম আসছে? √6 দেখো না? তো। আচ্ছা 2 নম্বরে তোমার কি কত আসছে বলো? 2 নম্বরে তোমার 2√2 আসে নাই?
root আচ্ছা 2 নম্বর কিন্তু আমার মনে হচ্ছে ভুল করছো, নুহিন ভুল করছো। 2 নম্বর তো হ্যাঁ, আমি root বলি 6 আমার আসে বলছে। অনেকগুলাই মিলে না। আচ্ছা স্যার আমারও মিলতেছে না ওর সাথে। হ্যাঁ, আমি একটু বলবো। হ্যাঁ বলো তো দেখি। এক নাম্বার হলো 4√2। আচ্ছা একটা কাজ করবো, আমি করি নাকি? ভাই আচ্ছা আপনি করেন আমি তাহলে। আমি আমি মনে করি, আমারটা আমি একটু করি, শুনেন। তোমরা কি মিলাও। হ্যাঁ আমার মনে হয় ওইটাই ভালো হয়। আচ্ছা ভাই বল। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো বলো। এক নাম্বার হলো 4√2 আর পরেরটা হলো না না বলো বলো, তুমি বলো পাশে। ভাই শুনতেছেন? হ্যালো, হ্যাঁ শুনতেছি। 4√2 এরপরে লিখলাম তো। 5π/4। হ্যাঁ হ্যালো। হ্যালো, 4√2 আর 5π/4 ওকে এরপরে। সেকেন্ড হলো হ্যাঁ রুট শুনতেছি তো। 6। ওকে রুট এরপরে 6 আর 215 ডিগ্রি। থার্ডটা হলো 215 ডিগ্রি ওকে এরপরে। থার্ডটা 2√3 আর সাথে π/6। 2√3 এরপরে π/6 π/6 ওকে এবারে ফোরটা 2 আর 2 সাথে ঠিক আছে 2π/3। 2π/3 আচ্ছা এখন বলো বাকিদের কি মিলছে কিনা ওর সাথে অ্যান্সার। ভাই আমার আচ্ছা মিলছে চলো এবার আমি সবগুলা। করি। ধরো ফার্স্টেরটা কি হবে, ও সবগুলাই মিলছে, তার মানে আমার মনে হচ্ছে ওর অ্যান্সারটা কারেক্ট আছে, ঠিক আছে। সো বাকিরা বলো তো তোমার যদি অ্যান্সার মিলছে কিনা, নুহিন বাদে। নুহিনের জন্য আমি একটু দেখি, একটা করে দিই, ও যেটা ভুল হয়েছে এরকম একটা করি। না স্যার মিলেনি। বাকিটা তোমার মিলছে? আচ্ছা না কয়েকটা সো মিলে নাই। আর বের করার না, জন্য মিলছে। আমার মনে হয় না সমস্যা হবে। আর বের করা আরো মিলে নাই, আরো মিলে নাই। আর মিলছে মানে চলো সবগুলো থিটা করি। মিলেনি। প্রথমে আসো, আচ্ছা সবগুলো করি চলো। প্রথমে আসো -4² যোগ -4², তাহলে কত আসবে? 16 যোগ 16 মানে 32। √32 এর মান কত? √32 5.66 √32 করি 4√2 5 এটা হইলে হবে, সমস্যা নেই। এবার চলো এটার জন্য অ্যাঙ্গেল বের করি। প্রথম বুঝাই যাচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। আর 4/4 এটা 5π/2π, সরি পাই যোগ π/4 হবে। পাই যোগ π/4 মানে 5π/4। হ্যাঁ আর প্রথম অ্যান্সারটা ঠিক আছে। এটা হবে কি দেখো, আমি একটু বিস্তারিত করে দিই। থিটা ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু -4 আছে তার বিন্দুটা, তুমি দেখো এই যে এই বিন্দুটা -4 তার মানে কি দাঁড়ালো থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট হইলে কি হবে, একটা পাইকে যোগ করতে হবে। পাই যোগ tan ইনভার্স 4/4। আমি বললাম মডুলাসটা নিব, মানে হচ্ছে -4/4 করো, মানে আলটিমেটলি তো প্লাস হয়ে যাবে। তাইলে বলো tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। সো π/4 সাথে যদি পাই যোগ করি, এটা আলটিমেটলি কত হবে 5π/4। তার মানে জামিল অ্যান্সারটা ঠিক আছে, প্রথম অ্যান্সারটা। এবার চলো এটা একটু মুছি, সেকেন্ডটা করি। আচ্ছা স্যার আমার ওই এবার চলো সেকেন্ডটা মানে করি, খারাপ সেকেন্ডটাতে কি আছে হয়েছে দেখি। স্যার। হ্যাঁ বলো। স্যার আমার ওই ইয়াটা দিয়ে করছি -π+ ওই সূত্রটা দিয়ে করছি। না না ওইটা কোনো সমস্যা নাই তো তোমার তো। তাহলে ওইটা নেগেটিভ একটা কোণ আসবে, নেগেটিভ কোণ আসলেই হইল, মানে অ্যান্সার মিললে হ্যাঁ হইল, -3π/4 মানে একই বিন্দুকে বুঝাইতে পারলে হইছে। আমি না ভাই ভুলে ওকে সমস্যা নাই। tan সো এর এটা মান কত আসতেছে দেখো তো 4। হ্যাঁ বলো তুমি কি করছো বলে বলো। মানে ভুলে √6 ব্র্যাকেটের আসতেছে মাঝখানে এখানে আর এর 4√2 মান। আর বসাইছি। মানে যেখানে x y আলাদা আলাদা ও হবে না, বুঝতে সেখানে পারছি। হ্যাঁ সমস্যা নাই। তো এবার আমরা দেখি সেকেন্ডটাতে কি আসছে, -2 -√2। তাহলে এটা তো কি করতে হবে, পাই যোগ করতে হবে। সো পাই যোগ পাই প্লাস tan ইনভার্স কি আসবে y/x, মানে হচ্ছে -√2 ডিভাইডেড বাই মডুলাস অফ -√2 ডিভাইডেড বাই -2। সো কাটাকাটি করলে -1/√2 আসবে। সো -1/√2 এর মানে কত আসে একটু দেখি চলো। সো tan ইনভার্স, সো -1/√2 tan ইনভার্স 1/√2 আসবে। 1/√2 -1/√2 বলি 1/√2 এর মান কত? আচ্ছা সো আচ্ছা আমার এটা মানে ডিগ্রি রেডিয়ানে চলে আসছে অ্যান্সারটা। সো রেডিয়ানে আসলে এখানে আবার ডিগ্রিতে নিতে হবে।
ডিগ্রি তাহলে 215.26 আসে। আচ্ছা, সো থার্ডটা তোমাদের কত আসছে? 215.26, ঠিক আছে? এটা এইটা প্রবাবলি হওয়ার কথা, দেখে তো তাই মনে হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল যদি 180 থেকে বড় হবে, তার মানে এটা হওয়ার কথা। আর দেখো এই থার্ডটা তো মানে বুঝে যাচ্ছে, তো আমাদের সবারই হয়েছে। √3² যোগ √3² মানে 3, মানে 9 আর 3 12। √12 কে কি লেখা যায়? √12 কে লেখা যাবে 4 × 3, মানে 2√3 লেখা যাবে। তো এটা হইছে। আর π/6 যেটা, এটা বুঝাই যাচ্ছে এটা π/6 হবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে tan ইনভার্স y/x মানে কত? √3 ডিভাইডেড বাই 3, √3 ডিভাইডেড বাই 3 আসতেছে, তাই তো? সো √3 ডিভাইডেড বাই 3 করলে 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। সো আমার মনে হচ্ছে তোমাদের বাকি অ্যান্সার গুলো ঠিকই আছে। তো কারো ভুল থাকলে তোমরা বুঝতেই পারতেছো কি কারণে ভুল হয়েছে। অ্যাঙ্গেল বেইজে এই ফর্মুলা অনুযায়ী তোমাদের কিছু ক্যালকুলেশন করার কথা, ওটা হয়তো বা ভুল হয়েছে। আচ্ছা, সো এখন চলো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে। আমরা তো ইতিমধ্যে অনেক ধরনের ফাংশন দেখছি, বিভিন্ন ইকুয়েশন। দুইটা টেকনিক, আরো টেকনিক আছে তোমাদের। এই পোলার কার্টেসিয়ার বাইরেও আরো টেকনিক আছে তোমাদের বইয়ে। আপাতত এই দুইটা টেকনিক দেওয়া আছে, এই দুইটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তার মানে এই দুইটা টেকনিকের মাধ্যমে তুমি একটা বিন্দুর অবস্থানটা তুমি বলে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস বলো যে কাইন্ড অফ আমি টাকার এটা কেন আনলাম? ধরো এই জিনিসটাকে আমি কিনতে চাচ্ছি, একবার আমি কিনলাম টাকা দিয়ে, আবার এই সেম জিনিসটাকে আমি কিনতে চাচ্ছি, ঠিক আছে? তো ধরো একটা বই, এই বইটা আমি কিনতে চাচ্ছি, বাংলাদেশে কিনলে আমি কি দিয়ে কিনবো? টাকা দিয়ে কিনবো। আবার ধরো এখানে হচ্ছে আমি এই একই বইটাকে কিনতে চাচ্ছি, আমেরিকায় কিনবো, আমি কি দিয়ে কিনবো? ডলার দিয়ে কিনবো। তার মানে তুমি যখন একই কাজ করবা একই টাইপের জিনিস দিয়ে, তখন অবশ্যই মনে রাখবা ওই জিনিসগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে। সো ডলার আর টাকার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে। তো তোমরা বলতে পারবা $1 = কত টাকা? 82, 84 পয়েন্ট সামথিং। 82, 85, ধরো 85 ধরে নিলাম, ঠিক আছে? তার মানে কি দাঁড়াইলো? আমি ডলার আর টাকার মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, কারণ তাদের কাজ হচ্ছে একই। যেসব জিনিসের কাজ একই হয় তাদের মধ্যে 100% সম্পর্ক থাকবেই। সো এখন একটা জিনিস চিন্তা করো, আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কি একই টাইপের কাজই করতেছি না? আমি একটা বিন্দু ঠিক কোথায় আছে সেটাই তো বের করতেছি। তার মানে 100% শিওর থাকো যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি দেখলাম, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা কি আসলে, কিভাবে আমি পোলার থেকে কার্টেসিয়াতে চলে যেতে পারবো। তোমরা মনে আছে ডিগ্রি আর থিটা, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক ছিল। কারণ কি? তারা একই কাজ করতেছে, তারা ঠিক কোনটাই বের করতেছে, সে কি পরিমাণ ঘুরলো সে একই কোণ বের করতেছে, তাই তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। পাই রেডিয়ান = ছিল কি 180 ডিগ্রি। আবার ডলার আর টাকা একই কাজ করতেছে, তার মানে $1 = 85 টাকা। তার মানে নিশ্চয়ই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এর সাথে আর থিটার একটা সম্পর্ক আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার, এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ওয়াই এর সাথে আর থিটার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থাকা মানেই হচ্ছে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোনো কিছুকে পোলারে নিয়ে যেতে পারবো, পোলার থেকে কি করতে পারবো? কার্টেসীয়তে নিতে পারবো। জাস্ট লাইক আমরা কি করি, এই যে ডলারকে আমরা টাকায় কনভার্ট করতে পারি, টাকাকে ডলারে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সো এখন আমরা দেখবো এই সম্পর্কটাকে কিভাবে নিয়ে আসা যায়, সম্পর্ক ডেরিভেশনটা দেখবো। তারপরে বলতে পারো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের কনসেপ্ট শেষ। মানে এটা ফার্স্ট চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে? আমি কিছুটা শিখ, এজন্য হয়তো আজকে জানি না তোমাদের কেমন লাগতেছে ক্লাসটা। আচ্ছা, এবার আসো আমরা কার্টেসীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা দেখি। সো রিলেশন বিটুইন পোলার এন্ড কার্টেসিয়ান, ঠিক আছে? সো এদের রিলেশনটা একটু আমরা দেখি। সো রিলেশন বের করার জন্য আমার একই বিন্দু লাগবে, সেম বিন্দু নিব। তারপরে আমরা দেখি ওই বিন্দুর মধ্যে কিভাবে রিলেশনটা দাঁড় করানো যায়। ওকে, সো ধরো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি পি, এই বিন্দু হচ্ছে পি বিন্দু। সো যখন আমি বলতেছি কাউকে যে হ্যাঁ পি বিন্দুর অবস্থানটা কি,
সো তখন ধরো এখানে নেহাল হিসাব করছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে। তো নেহাল বলতেছে যে কি হ্যাঁ এই বিন্দুর অবস্থান আমি জানি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এরপর ধরো নুহিনকে জিজ্ঞেস করলাম যে এই বিন্দুর অবস্থান কি, সে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে হিসাব করলো, সে বললো যে কি না ভাই এই বিন্দুর অবস্থান হচ্ছে আর কমা থিটা। ঠিক আছে, সো আমাকে নেহাল হচ্ছে দুইটা ইনফরমেশন দিচ্ছে এক্স আর ওয়াই, যে দুইটা ইনফরমেশন সাপেক্ষে আমি ওই বিন্দুটাকে বের করতে পারি। আর নুহিন আমাকে অন্য দুইটা ইনফরমেশন দিচ্ছে আর আর থিটা, ওই দুইটার সাপেক্ষেও একই বিন্দুকে বের করা যায়। তো এখন আমার কাজ হচ্ছে কি, যেহেতু এক্স আর ওয়াই আর 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 থিটা ওই একই বিন্দুকে নির্দেশ করতেছে, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি? তো সম্পর্কের জন্য আমাদের একটা সিম্পল জিওমেট্রি লাগবে, জিওমেট্রির হেল্প নিতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নিয়ে এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করলাম। ঠিক আছে, এই বিন্দুটাকে কন্টেইন করে আমরা একটা ত্রিভুজ বানাইলাম। সো এটা হচ্ছে কি আমার থিটা, তাই তো? আর এই ডিস্টেন্স টুকু তাহলে কি বলতো, এই ডিস্টেন্স টুকু হচ্ছে আমার আর। আমরা কি জানি মূল বিন্দু থেকে যে বিন্দুটাকে আমরা খুঁজতে চাচ্ছি ওই বিন্দুর দূরত্বই হচ্ছে আর, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে। আর আর যদি চিন্তা করো যে এখানে বেসিক্যালি এই ডিস্টেন্স টুকু আসলে কত, এটাই হচ্ছে আমার এক্স ভুজ, আর এটাই হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমাদের কোটি। ঠিক আছে, সো এখানে আমি চাচ্ছি এক্স এর সাথে এই আর আর থিটার একটা কানেকশন নিয়ে আসবো, আর ওয়াই এর সাথে এই আর আর থিটার কানেকশন নিয়ে আসবো, আবার আর আর থিটার সাথে এক্স আর ওয়াই এর কানেকশন নিয়ে আসবো, যেমনটা আমরা ওই যে ডলার আর টাকার মধ্যে কানেকশনটা জানি। তো এরকম একটা কানেকশন আমি বের করতে চাচ্ছি। সো এখন আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। সো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। বলতো এই সমকোণী ত্রিভুজের cos থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর বাই ওয়াই, X by Y, ও সরি এক্স বাই x বাই y হবে, X by R, আরে কি x বাই r, x বাই r, ভেরি গুড, x বাই r। আচ্ছা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি x বাই r হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে r cos থিটা। ঠিক আছে, এইটা এই ইনফরমেশনটুকু আমাদের লাগবে। আমরা একটা সম্পর্ক কিন্তু বের করে ফেলছি, তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা। যদি তোমাকে আর আর থিটা দেওয়া থাকে তাহলে কিন্তু সেখান থেকে তুমি বলে দিতে পারবা আর আর থিটা আসলে যেই বিন্দুটাকে বোঝাচ্ছে, যেই গুপ্তধনটাকে বোঝাচ্ছে, সেই গুপ্তধনের ভুজ কত হবে। আর আর থিটাকে এইভাবে গুণ করলে, আর ইন্টু কস থিটা করলে কি পাবো? ওই বিন্দুর ভুজ পেয়ে যাবো। তার মানে কি আর থিটা থেকে আমি কিন্তু এক্স ওয়াই তে কনভার্ট করা, এক্স এ কনভার্ট করা শিখলাম, এবার আমার ওয়াই তে কনভার্ট করাও শিখতে হবে। ঠিক আছে, সো চলো এবার ওয়াই তে, এবার এই সেম ত্রিভুজের উপর আমি চলো সাইন থিটা অ্যাপ্লাই করি। সো সাইন থিটা যদি আমি অ্যাপ্লাই করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার আসতেছে ওয়াই বাই আর। সুতরাং বলতো ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু আসবে আর সাইন থিটা, তাই তো? আর সাইন থিটা। সো এটা হচ্ছে আমার, সো আমি কিন্তু রিলেশন পেয়ে গেছি। সো আমার রিলেশনটা কি দাঁড়াইলো? রিলেশন আমি কিন্তু পেয়ে গেলাম যে আমার যদি আর আর থিটা দেওয়া থাকে, তাহলে এই যে দেখো আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তার মানে কি হয়ে গেল? এক্স বের করে ফেলতে পারলাম, আর ইন্টু কস থিটা, এটা ইজ ইকুয়াল টু হবে আমার এক্স। আবার দেখো আর ইন্টু সাইন থিটা করলে কি পেয়ে যাচ্ছি? ওয়াই পেয়ে যাচ্ছি। তার মানে আমি যখন আমি একটা বিন্দু মূল বিন্দু থেকে ঠিক কতটুকু দূরে আছে এবং ওই বিন্দুটা মূল বিন্দু থেকে ঠিক কি পরিমাণ ঘুরতে হয়েছে, তাকে কি থিটা পরিমাণ ঘুরতে হয়েছে, ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন জানা থাকলে আমি বলে দিতে পারবো যে তার এক্স কত আর তার ওয়াই কত, এই দুইটা ফর্মুলার সাপেক্ষে। সো এটাই ছিল কি, তাহলে এটা হচ্ছে পোলার থেকে কার্টেসিয়ান। পোলার যদি জানা থাকে, পোলার টু কার্টেসিয়ান কাট। ঠিক আছে, তো তোমাকে আর আর থিটা যদি দেওয়া থাকে তাহলে তুমি এক্স আর ওয়াই কিভাবে বের করবা, এটা হচ্ছে তার পদ্ধতি। তাহলে পোলার থেকে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বের করার পদ্ধতি হচ্ছে এটা। এইবার আমরা বের করব কার্টেসিয়ান থেকে। আচ্ছা, এবার এটাকে একটু নিচে নেই যেহেতু আমার ইনফরমেশন গুলো লাগবে। ও মাই গড, এটা চলে আসে। ওকে, সো এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে কার্টেসিয়ানটা লাগবে। সো আমি কার্টেসিয়ানটা ওই দুইটা ইকুয়েশন, যে দুইটা ইকুয়েশন বের করছি ওই দুইটা ইকুয়েশন থেকেও আমি আনতে পারবো, অথবা তোমরা যদি একটু বুদ্ধিমান হও তোমরা আসলে চিত্র দেখেও বলে দিতে পারবা যে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কি হবে। একটা জিনিস খেয়াল করো, আমার কাছে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের আমি কিন্তু ভূমি জানি, আমি কিন্তু লম্ব জানি। তাহলে অতিভুজ হচ্ছে আর, তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু কি? আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার হবে না? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমার আর স্কয়ার হবে, তাই না? সো
সো তোমার যদি এক্স আর ওয়াই জানা থাকে, মানে ভুজ আর কোটি জানা থাকে, তাহলে তুমি কিন্তু চাইলে ভুজ স্কোয়ার যোগ কোটি স্কোয়ার করলে তুমি কিন্তু কি পেয়ে যাবা, মূল বিন্দু থেকে সেই ঠিক কতটুকু দূরে আছে তার দূরত্বটা কিন্তু পেয়ে যাবা। তার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমাকে আমি এক্স আর ওয়াই দিচ্ছি, তার মানে কি দিচ্ছি, কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার তার ইনফরমেশন গুলো দিচ্ছি, কার্টেশিয়ানের ইনফরমেশন গুলো দিচ্ছি। তার মানে এটা হয়ে গেল কার্টেশিয়ান টু পোলার। সো এক্স আর ওয়াই দিলাম, আমি আর বের করলাম, কিন্তু কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কি শুধু আর আছে, আর এর সাথে কিন্তু থিটাও আছে, আমার থিটাও বের করতে হবে না। সো এক্স আর ওয়াই এর মাধ্যমে তুমি থিটা কিভাবে বের করতে পারবে একটু বলো তো দেখি। এখানে তুমি কোন ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করলে tan তোমার নেওয়া এক্স যায় না ওয়াইও ভাইয়া? আসবে আবার tan থিটাও আসবে। theta tan theta এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। টেন থিটা যদি নেই তাহলে কিন্তু আমার ওয়াই আর এক্স আসবে। দেখো অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিলে কিন্তু আরও চলে আসবে, কিন্তু আমার তো আর একটা দরকার নাই, কারণ আমি চাচ্ছি এক্স আর ওয়াই এর ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে, আমি এক্স ওয়াই থেকে আমি কিসে যাবো, আর আর থিটায় যাবো। তার মানে টেন থিটা ইকুয়াল টু কি হবে, এই দেখো এই ত্রিভুজের মধ্যে যদি তাকাও, y by লম্ব বাই x ভূমি, তাহলে ওয়াই বাই এক্স, ভেরি গুড। তার মানে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা চলে আসলো। তার মানে কি ওয়াই দেওয়া থাকলো আমাকে, এক্স দেওয়া থাকলো, আমি কি করতে পারবো, থিটা কিন্তু বের করে ফেলতে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আমাকে কি করলো, ওয়াই দিল এক্স দিল, আমি কিন্তু খুব সহজে থিটা বের করে ফেলতে পারবো। সে আসলে এক্স অ্যাক্সিস থেকে আসলে কি পরিমাণ ঘুরতে হয়েছে তাকে, ঠিক আছে। আচ্ছা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় পোল, সরি এটাকে বলা হয় পোল, এটাকে বলা হয় পোল, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন বা পোলার লাইন। ওকে, ইনিশিয়াল লাইন বা পোলার লাইন। আর এটাকে বলা হয় পাই বাই টু লাইন, পাই বাই টু লাইন। ওকে, মূল বিন্দুকে পোল বলা হয়। হ্যাঁ মূল বিন্দুকে পোল বলা হয়। এটা হচ্ছে ওই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি চিন্তা করি তখন হচ্ছে এই মূল বিন্দুটাকে কি বলবো, আমরা মূল বিন্দুটাকে আমরা বলবো পোল। আর এই এক্স আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিস কে বলা হয় ইনিশিয়াল লাইন, আর ওয়াই অ্যাক্সিস কে বলা হয় পাই বাই টু লাইন। কারণ আসলে দেখো পাই বাই টু পরিমাণে 90 ডিগ্রি ঘুরলেই তো ওয়াই অ্যাক্সিস আসে, তো তখন আর কি এটাকে এই নামে ডাকা হয়। আচ্ছা, সো যদি আমার এক্স আর ওয়াই দেওয়া থাকে তাহলে আমি ওইখান থেকে খুব সহজে কি করতে পারবো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর বের করে ফেলতে পারবো। আর ওয়াই থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স করলে কি করতে পারবো, আমি থিটাও বের করে ফেলতে পারবো। যদিও থিটা নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, কারণ থিটা বের করতে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়বো। সো ওইটাতে আমি একটু পরে যাচ্ছি যেন তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হয়। তার আগে আমরা চলো যেটা শিখছি সেটা অ্যাপ্লিকেশন সাথে সাথে করি। তো যা শিখছি তা যদি অ্যাপ্লাই করি আমরা খুব ভালো শিখা হবে। তো আমরা এখন কি শিখলাম, পোলার থেকে কার্টেশিয়ানে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখলাম। তো আমি তোমাদের কিছু বিন্দু দিব, যে বিন্দুগুলো আমি দিব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তো তোমাদের কাজ হবে কি, তাদেরকে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথম কথা হচ্ছে বিন্দুগুলা কত বের করা এবং কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুগুলা আঁকা, ছবি এঁকে দেখা যে আসলে কোথায় পড়তেছে বিন্দুগুলো। ওকে, তো আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, ঠিক আছে। সো দেখো তোমরা এগুলা পারবা কিনা, ফর্মুলা কিন্তু উপরে দেওয়াই আছে, তো ওগুলা দিয়ে আগে করো। সো 2 মাইনাস পাই বাই 6 এটা হচ্ছে তোমার একটা বিন্দু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, তার পরিচয় দেওয়া আছে। এবার আরেকটা বিন্দুর পরিচয় চলো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দিই 4,30 ডিগ্রি, ডিগ্রি তো দেওয়া থাকতে পারে, রেডিয়ানও দেওয়া থাকতে পারে, এটা ডিপেন্ড করে। আবার ধরো আমি যদি বলি 2,225 ডিগ্রি, সো এই বিন্দুগুলোর পরিচয়কে তোমার কিভাবে বলতে হবে, পরিচয়কে তুমি রিপ্রেজেন্ট করবা কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তার পরিচয় কত হবে, ঠিক আছে। সো সেটা আমাকে জানাও। এই যে ফর্মুলা কিন্তু দেওয়া আছে, এই যে 2 এটাই কিন্তু তোমার আর, আর এই যে দেখো থিটা এটাই হচ্ছে তোমার থিটা। সো আর ইনটু কস থিটা করলে এক্স পেয়ে যাবা, আর ইনটু সাইন থিটা করলে কি পেয়ে যাবা, ওয়াই পেয়ে যাবা। তো সুন্দর মতো করে ফেলো, করে আমাকে বলো 2, মাইনাস পাই বাই 6 এর পরিবর্তে আমি কত বসাইতে পারি কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর বাকিগুলোর ক্ষেত্রেও বলো সবাই। আর তোমাদের ডিফারেন্সিয়েশনের প্রিপারেশন কেমন চলতেছে, ফ্রাইডে তো পরীক্ষা আছে। এই ফ্রাইডেতে পরীক্ষা? হ্যাঁ ইনশাআল্লাহ এই ফ্রাইডে তো না, সরি আমি কি ফ্রাইডের কথা বলছিলাম না, বৃহস্পতিবার বলছিলাম। 3 তারিখে। 3 তারিখ কি বার আসে, বৃহস্পতিবার না? মঙ্গলবার। সরি ভাই, একটু বৃহস্পতিবার রাইট? জি ভাই, বৃহস্পতিবার। স্যার আচ্ছা, ঠিক আছে। ভাইবা কখন হবে? ভাইবা হচ্ছে এক্সাম চলাকালীনই হবে। এক্সাম চলাকালীন আমি যাকে হচ্ছে
মেসেঞ্জারে নক দিব, সে হচ্ছে আসবা জাস্ট 2 মিনিট, রুমে আসবা, আমার সাথে আমাকে বুঝিয়ে দিতে হবে জিনিসগুলো, তারপরে আবার চলে যাবা, লিখবা, লেখার জন্য এনাফ টাইম দিব, সমস্যা নেই। আচ্ছা, বৃহস্পতিবার তাহলে তোমাদের এক্সাম, আজকে হচ্ছে রবিবার, মাঝখানে মঙ্গলবারে আমি আবার সবগুলো প্রবলেম সলভ, আবার অ্যাডমিশন প্রবলেম গুলো আলোচনা করে দিব, কোনো সমস্যা নাই। সো সো তোমরা এটা একটু ভালোভাবে পড়ো আর কি, ডিফারেন্সিয়েশনটা, আর এই এক্সামটা একটু সিরিয়াসলি দিও, কারণ এটা এমন একটা জিনিস তোমার তোমার ফিজিক্সের লাইফ ইজি করে দিবে ডিফারেন্সিয়েশন পারলে, মানে অনেক জায়গায় তোমার ইজি হয়ে যাবে অনেক কিছু। হ্যাঁ, অনেকের বের কাছে করছি। দেখবা বের করছো, ভেরি গুড। বলো তো প্রথমটা কত হবে? √3 - 1। √3, -1, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর এরপর হচ্ছে এটা 2√3, 2। 2√3, 2, এরপর একটা তারপর হচ্ছে -√2, -√2, -√2। -√2। আচ্ছা দাঁড়াও একটু দেখি, -√2, -√2, এটা হচ্ছে তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আর 225 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ মনে হয় হয়েছে অঙ্কটা। আর 2√3 মানে হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্ট মিলছে, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, মাইনাস কোণ মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, আর 2, আর √3, -1 এটাও ফোর্থ কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে। তার মানে তোমাদের এই অঙ্ক অ্যান্সারটা হওয়ার কথা। বাকিরা কি একই অ্যান্সার আনতে পারছো? অরিত্র কি ভাইয়া। অবস্থা? অরিত্র পারছো? না ভাইয়া এখনো পাইনি। ওই যে ফর্মুলাটা দেখো, ফর্মুলার মধ্যে বসাও খালি, ঠিক আছে? এই যে আর এর জায়গায় 2 বসাও, আর cos থিটার জায়গায় cos -π/6 বসাও, তো দেখবা এই অ্যান্সার গুলো আসবে। আর আর sin থিটা করো, তাহলে x আর y বের হয়ে যাবে। তো এগুলো হচ্ছে √3 হচ্ছে x, আর -1 হচ্ছে আমার y, ঠিক আছে? স্যার আসছে এগুলো। সেমই, ওকে ঠিক আছে, তার মানে এটাই হইছে। জি। এখন তাহলে আমরা কি শিখলাম? পোলার দেওয়া থাকলে পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়া খুবই ইজি, আমরা ওইটা শিখলাম। কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা আছে, যদি জিনিসটা সহজ, একদম ভিজুয়ালি জিনিসটা চিন্তা করতে পারলে ইজি। সবার শেষ হোক, তারপরে আমি শুরু করতেছি। কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে থিটার জায়গায় একটু ঝামেলা আছে, কোয়াড্রেন্ট নিয়ে একটু ঝামেলা হবে। কোয়াড্রেন্টে একটু ঝামেলা আছে। তবে এটা আবার তুমি যদি ইমাজিন করতে পারো জিনিসটা, তাহলে তুমি বুঝবা যে এটা আসলে আসলে কঠিন কিছু না, এটা ঠিকই আছে, সহজ। নুহিনের কি অবস্থা? প্রিপারেশন কেমন চলতেছে? এক্সামটা ভালো করে দিও, তুমি তো আগে এক্সাম ভালো করছো খুব। জামিল কিন্তু আগে একটা খারাপ দিছো এক্সাম, এটা একটু সিরিয়াসলি দিও। আর খাদ্য যত বরাবরই ভালো করো, আকিরা একটু ভালো করার চেষ্টা করে। ওকে, সো আই গেস সবার হয়ে গেছে। সবার কি হয়েছে এগুলো? জি স্যার। জামিলের হয়েছে? আমি কি যাব পরের ইয়াতে কার্তেশীয় তো? জি ভাইয়া যান। ওকে, সো আমার মনে হয় সবার হয়েছে। আর অরিত্র কি পারছো কিনা? জি ভাইয়া করছি। থ্যাংক ইউ। সো এবার আসো, এবার একটা তোমাদেরকে একটা দাঁড়াও, একটা কুইজ টাইপের। আমি জিনিসটা আসলে সমস্যাটা কোথায় এটা বোঝানোর জন্য দেই, তো তোমরা বুঝতে পারবো যে আসলে একটা প্রবলেম আছে। যখন আমরা কি বলে এটা, কার্তেশীয় থেকে যখন পোলারে যাইতে যাই, থিটা বের করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে। আচ্ছা, ইতিপূর্বে আমি যেটা শিখাইছি, x² + y² = r²। সো x আর y দিলাম, আর বের করে ফেলতে পারবা। তো পোলারের দুইটা জিনিস বের করা লাগে, একটা আর একটা হলো থিটা। আর একটা থিটা কি বলছিলাম, tan θ = y/x, এবং থিটা কি হবে, tan ইনভার্স y/x, এটা বলছিলাম। সো এই ফর্মুলা গুলো দিয়ে ধরো আমি তোমাকে এখন 4টা ম্যাথ করতে দিই। ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থান হচ্ছে 1,1, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট। সো x অ্যাক্সিস বরাবর 1 পরিমাণ আসলো, y অ্যাক্সিস বরাবর 1 পরিমাণ গেল। আচ্ছা, এবার ধরো এখানে একটা বিন্দু আছে, এটার অবস্থান ধরো -1,1, আর এইখানে আরেকটা বিন্দু ধরো, এটার অবস্থান কত হবে? থার্ড কোয়াড্রেন্ট, যেহেতু দুইটাই মাইনাস হবে, x ও মাইনাস হবে, y ও মাইনাস হবে, মাইনাস মাইনাস। আর এটা আসলে কত হইতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু x বরাবর পজিটিভ, y বরাবর নিচের দিকে, সো 1,-1, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই 4টা বিন্দুর জন্য পোলার স্থানাঙ্ক অবস্থানটা একটু বের করা। প্রথমে 1,1 এর জন্য কি হবে, আর কত হবে, আর থিটা কত হবে, এটা বলবা। -1,1 এর জন্য কত, আর -1,-1 এর জন্য কত, এভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য বের করে আমাকে একটু জানাবা, ঠিক আছে? এরপর তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে।
তারপর প্রবলেমের সলিউশনটা কিভাবে করতে হয় আমরা এই ভিজুয়ালি জিনিসটা দেখবো, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ফর্মুলা হিসেবে মনে না রেখে জিনিসটাকে একটু চিন্তা করবো ভিজুয়ালি। সো 1,1 আমি যদি করি তাহলে x এর মান দেওয়া আছে 1, y এর মান দেওয়া আছে হচ্ছে 1। তাহলে আমরা কি জানি x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু r, তার মানে হচ্ছে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, মানে হচ্ছে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার মানে হচ্ছে 2। সো 2 কে যদি আমি রুট করি r স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে r ইজ ইকুয়াল টু হবে √2, তার মানে r এর মান পেয়ে গেলাম √2। সো এখানে আমি √2 বসাই দিব, √2। সো এখন যদি থিটা বের করি, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই s। সো π/4 নাই তো, তাই তো π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা আসলো, ওকে। এখন এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে যে বিন্দুটা আছে -1,1, এইটার জন্য কিন্তু দেখো r ইজ ইকুয়াল টু কত আসবে, √(-1 স্কয়ার যোগ 1 স্কয়ার), মানে কিন্তু আবারও কি কত আসতেছে, আবার কিন্তু √2ই আসতেছে, ঠিক আছে, √2 আসলো। আচ্ছা এইবার বাকি কাজটুকু তোমাদের জন্য রাখলাম। এইটার থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, আর এইটা এই প্রত্যেকটা থিটা কত, ভাই প্রত্যেকটার জন্য r এর মান কিন্তু √2ই আসবে, জাস্ট থিটাটা তোমরা বলবা, r এর মান √2ই আসবে, জাস্ট থিটাটা তোমরা বের করে জানাবা। সেকেন্ডটা -π/4। আর ইউ শিওর π/4 সেকেন্ডটা কত আসছে, -π/4 নিচেরটা -π/4। প্লাস, মানে থার্ডটা প্লাস আর ফোর্থটা মাইনাস। আচ্ছা তাহলে -π/4, আবার থার্ডটা কি +π/4, তাই তো, ফোর্থটা কি দাঁড়াইলো -π/4, এটা তো বলতেছো। আচ্ছা জি ভাই। এখন প্রবলেমটা একটু দেখো, আমার বিন্দু হচ্ছে এইটা একটা বিন্দু, চারটা কিন্তু ভিন্ন চারটা বিন্দু, চারটা বিন্দুর অবস্থান কিন্তু ভিন্ন চারটা জায়গায়, ঠিক আছে, চারটা বিন্দুর অবস্থান ভিন্ন চারটা জায়গায়। কিন্তু আমি যখন কার্তেশীয়তে বলতেছি যে তুমি 1,1 বিন্দুতে যাও, হ্যাঁ কারেক্ট, সে 1 পরিমাণ হাঁটলো এই পাশে, আবার 1 পরিমাণ উপরের দিকে উঠলো, সেই বিন্দুর কাছে চলে গেছে, ওকে নো প্রবলেম। যখন পোলারে এই বিন্দুর জন্য কার্তেশীয়তে আসলো, সে আবার কি করলো 1 পরিমাণ আসলো এদিকে, আবার -1 পরিমাণ আসলো, তার মানে কি -1 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর বাম দিকে সরবা, আর তাহলে -1 পর আবার +1, y এর মান কোটির মান হচ্ছে +1, তার মানে কি y অ্যাক্সিস এর উপরের দিকে 1 পরিমাণ যাব, হ্যাঁ আমি তো এই বিন্দুর কাছে আসতে পারলাম। এরপর দেখো -1 মানে কি এক্স অ্যাক্সিস বাম দিকে আসলাম, y এর মান হচ্ছে -1, তার মানে কি y অ্যাক্সিস এর নিচের দিকে নামলাম। এবারও আমি বিন্দুর কাছে আসতে পারছি, সঠিকভাবে আসতে পারছি। এবার দেখো 1 আমি এক্স অ্যাক্সিস এর ডান দিকে এক ঘর আসলাম, y এর মান হচ্ছে -1, তার মানে y অ্যাক্সিস নিচের দিকে -1 পরিমাণ ঘর গেলাম, আমি কিন্তু এই বিন্দুটা পাইলাম। সো আমি কার্তেশিয়ান ব্যবস্থার চারটা বিন্দুকে কিন্তু ভিন্ন চারটা বিন্দুকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি সুন্দরভাবে, পারফেক্টলি। এখন যখন পোলারাইজেশন ব্যবস্থা আসলাম, ঝামেলা কইতেছে, দেখো প্রথম বিন্দুটার দিকে চিন্তা করো, √2, হ্যাঁ √2 এর একটা লাঠি কল্পনা করতেছি, √2 এর লাঠিটাকে কি পরিমাণ ঘুরাচ্ছি, π/4 পরিমাণ ঘুরাচ্ছি, π/4 পরিমাণ এই যে ঘুরাইলাম, এই যে √2 এর লাঠি এই বিন্দুটাকে নির্দেশ করতেছে, হ্যাঁ ওকে পারফেক্ট হয়ে গেল। আমি যে বিন্দুটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা 1,1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওই একই বিন্দুটাকে কি করতেছি √2, π/4 দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলাম। আমার অ্যাজাম্পশন বা অনুমান কিন্তু সঠিক হইলো, এখানে আমি কিন্তু যে পরিমাণ ঘুরলাম অ্যাঙ্গেলে ওই বিন্দুর কাছে যাইতে পারছি। আচ্ছা এখন ধরো থার্ড কোয়াড্রেন্টের যে এই যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দুটা নিয়ে আমি এবার ইন্টারেস্টেড কথা বলার। এই বিন্দুটার কথা এবার একটু চিন্তা করো, এই বিন্দুর জন্য আমার লাঠির দৈর্ঘ্য কতটুকু হবে, লাঠির দৈর্ঘ্য হবে √2, ওকে √2 পরিমাণ একটা লাঠি নিলাম, √2 পরিমাণ লাঠিকে সে কি বলতেছে π/4 পরিমাণ ঘুরাইতে, কিন্তু একটু চিন্তা করে দেখো তো π/4 পরিমাণ ঘুরাইলে তো ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুর কাছে চলে যাচ্ছি না, আমি তো ফার্স্ট কোয়াড্রেন্টের এই বিন্দুর কাছে চলে যাচ্ছি, আমি তো আমার টার্গেট ছিল থার্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর কাছে আসা, আমি তো আসতে পারলাম না, তাই তো, তার মানে এখানে একটা সমস্যা হয়ে গেল। আবার চিন্তা করে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর পরিচয় ও বলতেছে √2, -π/4, আবার ফোর্থ কোয়াড্রেন্টের এই বিন্দুর পরিচয় বলতেছে √2, -π/4, দুইটা তো একই সাথে একই মানুষের পরিচয় হইতে পারে না, হয় ফোর্থ কোয়াড্রেন্টের পরিচয় ঠিক আছে, এর পরিচয়ে ঝামেলা আছে, যেমনটা ছিল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের যে বিন্দুটার পোলার এক্সটেনশন ব্যবস্থা বের করছি সেই পরিচয় কিন্তু ঠিক ছিল, বাট থার্ড কোয়াড্রেন্টের বিন্দুর পরিচয় কিন্তু বের করার ক্ষেত্রে আমরা একটা ভুল করে ফেলছি।
ঠিক আছে? তাহলে এখন এটা সমাধান কি? এটা সমাধানটা হচ্ছে যখন আমি দেখবো আমার, আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা যখন একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখো -1,1 তখন কি তোমরা বুঝতে পারো যে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে? তোমরা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এটা খুব সহজে পারো কিনা বলো তো? -1,1 এইটাকে দেখে কি বোঝা যায় যে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে হ্যাঁ পড়বে? ভাই, বোঝা যায়। জি হ্যাঁ? স্যার। বোঝা যায় ইজিলি। হুম। আর যদি -1,1 থাকে তাহলে এটা দিয়েও কিন্তু বোঝা যায় যে বিন্দুটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তাই না? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা আমি একটু জিনিসটা বলি যে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা বিন্দুর ভুজও প্লাস হবে, কোটিও প্লাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুগুলোর ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস। থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দু তার ভুজও মাইনাস, কোটিও মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টের যে বিন্দুগুলো হবে তার ভুজ হবে প্লাস, কোটি হবে কি মাইনাস। সো এই যে প্লাস মাইনাস এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিন্দুটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা এখন দেখো, ধরো আমি থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দুটা আছে যে -1,1 এই বিন্দুটার অবস্থান যেহেতু আমার ভুল হয়েছে, তাহলে চলো আমি এটাকে ভুলটাকে শুধরাই। তো ভুলটাকে কিভাবে শুধরাবো? ভুলটা কোথায় হয়েছে? থিটার মান বের করাই কিন্তু ভুল হয়েছে। তো আমি একটা কাজ করি, তোমরা যদি চিন্তা করো যে থার্ড কোয়াড্রেন্টের বিন্দুটার কাছে আসার জন্য আসলে ঠিক আমাকে কি পরিমাণ ঘুরতে হচ্ছে, আমি কিন্তু পাই পরিমাণ ঘুরছি, তাই না? দেখো তো 180 পরিমাণ আমাকে ডিগ্রি ঘুরতে হবে বা পাই রেডিয়ান ঘুরতে হবে। ঘুরার পরে তারপরে আরো কিছু দূর ঘুরলে তখন আমার এই বিন্দুতে আমি আসতে পারবো। সে এই যে আরো কিছু দূর ঘোরা, এই আরো কিছু দূর ঘোরাটা বেসিক্যালি হচ্ছে কত? এই সেম অ্যাঙ্গেল। দেখো এটা বিপ্রদীপ কোণ না, এরা বিপ্রদীপ কোণ, তার মানে এইটাও কিন্তু π/4ই হবে। এই অ্যাঙ্গেলটুকু π/4। তার আগে আমি আরো ঘুরছি কত? 180 ডিগ্রি ঘুরছি, ঠিক আছে? তার মানে যখনই তুমি থার্ড কোয়াড্রেন্টের কোনো বিন্দুর অবস্থান বের ভাইয়া। করতে যাবা তখন তোমার যে অ্যাঙ্গেলটা বের হবে তার সাথে, হ্যাঁ বলো তাহলে কি 5π/4 হবে? বলো। হ্যাঁ, π/4 এর সাথে একটা পাই যোগ করে দিবা। তাহলে π/4 এর সাথে যদি একটা পাই যোগ করো তোমার অ্যান্সার আসবে 5π/4। তুমি 5π/4 বলতে পারো, আবার তুমি যদি চাইলে পিছন দিক দিয়েও ঘুরে আসতে পারবা, সেটাও করা সম্ভব। তবে আপাতত একটাই আমরা মনে রাখি, একটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? তার মানে যখন আমার থার্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দু হবে সেই বিন্দুর কাছে আসার জন্য আমি যেটা করব, যেই অ্যাঙ্গেলটুকু বের হবে সেটা তো ঠিকই আছে, তার সাথে আমি একটা এক্সট্রা কি কাজ করব, আমি পাই অ্যাড করে দিব। তাহলে কি হবে? আমি থার্ড কোয়াড্রেন্ট বিন্দুটাকে আমি সঠিকভাবে বের করতে পারলাম। এখন ধরো এবার ধরো সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, চলো। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর মধ্যে কি আসছে? -π/4 আসছে। কিন্তু তোমরা তো ত্রিকোণমিতি পড়ছো, তোমরা ত্রিকোণমিতির অ্যাঙ্গেলটা জানো যে -π/4 মানে কি। এক্স, আমরা ঘড়ির কাঁটার দিক হচ্ছে এই, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এইটা। তখন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরি তখন আমরা সেটাকে বলি প্লাস থিটা। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তখন সেটাকে কি বলি? মাইনাস থিটা। সো -π/4 মানে কি? সে ঘড়ির কাঁটার দিকে π/4 পরিমাণ ঘুরছে, এই জন্য তাকে রিপ্রেজেন্ট করলাম -π/4 দিয়ে। সো এখন বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টের কোনটা তো আসলে -π/4 এ নাই। -π/4 তো বেসিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলকে বোঝায়, তাই না? তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি তোমরা একটু চিন্তা করো, আমরা বেসিক্যালি পাই পরিমাণ বা 180 ডিগ্রি পরিমাণ কিন্তু ঘুরছি এখানে। দেখো 180 ডিগ্রি পরিমাণ কিন্তু ঘুরলাম, তারপরে আবার π/4 পরিমাণ পিছনের দিকে গেলাম। π/4, ঠিক আছে? 180 ডিগ্রি পরিমাণ ঘুরবো, তারপরে আবার π/4 পরিমাণ, π/4 বা 45 ডিগ্রি যদি আবার পিছনের দিকে ফেরত যাই, তাহলেই কিন্তু আমি আমার এই বিন্দুটাকে খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ যেটা হবে, যখনই তোমার আমি এই জিনিসটাকে একটা ছক করে দিব তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। যখনই তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দু বের করতে হবে তখন তুমি যেটা করবা, যে ফার্স্ট যে অ্যাকচুয়াল যে কোণটা আছে পাই থেকে সেই কোণটা বিয়োগ দিবা। তাহলে এইখানে আমরা থার্ড কোয়াড্রেন্টে কি করছি? পাই থেকে যোগ দিলে আমি এই বিন্দুতে থার্ড কোয়াড্রেন্টে আসতে পারছি। আর সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর জন্য কি হবে? এই যে π/4 আছে তার সাথে একটা যদি আমি পাই দেই, তাহলে পাই মাইনাস π/4 হবে তার অ্যান্সার। আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণ যেটা, সেটা -π/4ই হবে তার অ্যান্সার, ঠিক আছে? সো এই ছিল টোটাল আলোচনা। এখন জিনিসটাকে আমি চলো একটু ব্রিফ করি। বিভিন্ন চতুর্ভাগে থিটার মান নির্ণয়ের এই টোটাল আইডিয়াটুকু একটা বক্স করে দেই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা স্যার, ফোর্থ কোয়াড্রেন্টে কি 2π মাইনাস হবে? হ্যাঁ 2π করতে পারো,
কিন্তু আমরা চেষ্টা করব যে ছোট কোণ দিয়ে যেন রিপ্রেজেন্ট করতে পারি। এই জন্য আমরা 2π মাইনাস, ধরো আমি যাচ্ছি আবার ওইখানে, ওই যেটা আমি বলছিলাম থার্ড কোয়াড্রেন্টটাকে তুমি কি করতে পারো, মাইনাস পাই আবার ইয়া করতে পারো না, মাইনাস পাই থেকে কোনো কিছু, সরি কি হয়ে গেল, আচ্ছা এবার আসো এখানে আসো। ধরো এই ফোর্থ কোয়াড্রেন্টের এই বিন্দুটা তুমি চাইলে এইভাবে বলতে পারো না, সবকিছু মুছে দেই, ধরো আর কিছু নাই, ধরো আমি চাইলে এভাবে বলতে পারি না, আমি 2π পরিমাণ ঘুরলাম, এই যে 360 ডিগ্রি ঘুরলাম, তারপরে আমি পিছনের দিকে আসলাম π/4, তাহলে কিন্তু এই বিন্দুর অবস্থানটা হইলো। অথবা তুমি ওই যে নেগেটিভ ঘড়ির কাঁটার দিকের হিসাবে যদি চিন্তা করো, ডিরেক্ট -π/4 বললেও তোমার অ্যান্সারটা হবে। ঠিক আছে, দুইভাবে বলতে পারো। আচ্ছা এবার চলো আমরা একটু দেখাই টোটাল জিনিসটাকে, আইডিয়াটাকে। এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে আমাদের, বিশেষ করে এমসিকিউতে খুব কাজে লাগে। আমার হচ্ছে 4টা ঘর লাগবে। ঠিক আছে, সো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এইটা বুঝবো, তারপরে আমরা ডিসটেন্সের ফর্মুলাটা তোমরা 9th দেখছো, ওইটা দেখবো, এরপরে এই চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করবো, তাহলে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা হচ্ছে, 3.2 থেকে কিন্তু তোমরা ক্লাস পাবো না, 3.2 থেকে কিন্তু ভিডিও আছে এর মধ্যে, ইউটিউবের মধ্যে। সো 3.2 থেকে 3.4 পর্যন্ত তোমাদের নিজ দায়িত্বে শেষ করতে হবে, যেহেতু তোমরা ওই ক্লাসগুলো ওই সময় তোমরা পড়ো নাই, তোমরা ছিল না, নিজ দায়িত্বে শেষ করে নিবা। 3.5 থেকে আমি ক্যালকুলাসের পর আমি 3.5 থেকে শুরু করবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু 3.4 পর্যন্ত নিজ দায়িত্বে দেখে নিও, ভিডিওগুলো ইউটিউবে আছে, প্লে লিস্টটা না পাইলে আমাকে বলো, মেসেজ দিও, সবগুলো মিলে একটা ক্লাস নিতেন, ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ এটা করতে পারি যে তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা 3.2, 3.3, 3.4 এই 3টা চ্যাপ্টারের ভিডিওটা একটু দেখলা, প্রবলেম যদি কোনো কিছু হয় তো আমি একটা ক্লাস নিয়ে নিলাম, যে টোটাল জিনিসটা একটু রিভিউ হয়ে গেল, এটা করতে পারি চাইলে। বাট ওই যে ইন্ডিভিজুয়ালি আবার আলাদা আলাদা ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা এবার আসো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি চিন্তা করি, তখন সেটা দেখতে কেমন হবে, x, y আকৃতির হবে, তাই না? এক্সও পজিটিভ হবে, ওয়াইও পজিটিভ হবে। আচ্ছা বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টটা আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখতে কেমন হবে? বলতে পারবে না? -xy। ভেরি গুড, আমরা এখন বিভিন্ন চতুর্ভাগে থিটাটা দেখব, থিটাটা। সো সেকেন্ড কোয়াড্রেন্ট হবে -x আর y, কারণ এক্সটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট যাইতে হলে তো তোমার এক্স অ্যাক্সিসের পিছন দিকে যাইতে হবে। আচ্ছা এবার থার্ড কোয়াড্রেন্টটা দেখতে কেমন হবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা? -x -x, -y ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টটা বলো তো কেমন হবে, x, -y, ঠিক না? এরকমই কিন্তু হবে। এবার আসো, আচ্ছা এখন আমি দেখবো যে এই 4টা কেসের জন্য আমার থিটার মানটা কিরকম হয়। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবা থিটা বের করার সময় আমি দেখাচ্ছি ফর্মুলা। সো প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে কোনো টেনশনই নাই, থিটা ডাইরেক্ট ফর্মুলা কি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y/x। বাই দ্য ওয়ে একটা জিনিস মনে রাখবা, y এর মান x এর মান যাই বসে সবসময় মডুলাস দিবা, তাহলে কোনো গ্যাঞ্জাম হবে না, সবসময় মডুলাস দিবা। মডুলাস মানে কি, y এর x এর পজিটিভ মানটা নিবা। ঠিক আছে, এখন ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট, যেটা আমি দেখাইছি, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, পাই মাইনাস tan ইনভার্স, ওই যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যেই কোণটা বের করতে সেটাই হবে, কিন্তু সেটাকে কি করতে হবে, পাই মাইনাস ওই কোণটা করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে তুমি তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, তাই না? তার মানে এই যে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা বের হয়ে গেল। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি করতে হবে, দুইটা ওয়ে আছে, একটা করতে পারো পাই প্লাস tan ইনভার্স y/x, তাহলে তুমি 180 ডিগ্রির সাথে কিছু একটা যোগ করছো, তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছ। অথবা তুমি যদি বিপরীত দিক থেকে আসো, মানে ঘড়ির কাঁটার দিক থেকে হিসাব করো, তাহলে তুমি নিচের দিক থেকে -π পরিমাণ আসলা, তারপরে আবার যোগ করলা কিছু একটা, এইভাবে করতে পারো। বাট ওইটা আমি করি না, আমি কইরে অভ্যস্ত না। সো
তাও দেখেন না। এখানে কি পরম মান নিতে হবে? আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তুমি দুইভাবে করতে পারো। হ্যাঁ, তুমি পরম মান নিবা। পরম মান কেন নিবা? কারণ আমি চাচ্ছি না কোনো ঝামেলা হোক। So, আমি তো এখানে পরম মান নিচ্ছি কেন, কারণ হচ্ছে আমি অলরেডি এখানে পরম মান না নিলে যে কাজটা করতাম সেই কাজটা আমি পাই বিয়োগ করতেছি, পাই যোগ করতেছি, এই কাজটা যেহেতু করে ফেলতেছি তাহলে ওইখানে পরম মান নিতে হবে, নাহলে ভুল হবে। আচ্ছা, এবার আসো থিটা ইজ ইকুয়াল টু ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমি কি বলতে পারি? এটা তোমরা এই ফর্মুলাটাই মনে রেখো। আরেকটা হচ্ছে 2 পাই মাইনাস, তো ওইটা আমরা মনে না রাখলেও চলবে, এটাই সহজ। টেন ইনভার্স কি হবে? পরম মান অফ মাইনাস, আগে একটা মাইনাস দিবা, তারপরে পরম মান অফ ওয়াই বাই এক্স। ওকে, সো এই হচ্ছে থিটা বের করার ফর্মুলা। আর যখন আর যদি আমি ক্যালকুলেটর বলি ইউজ করব যে আর বের করার ফর্মুলা, আর হ্যাঁ ক্যালকুলেটর যখন ইউজ করবা তখন তখন মানে তোমরা এমসিকিউ ধরো, এর জন্য আমি তোমাকে তখন এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার, আচ্ছা হ্যাঁ তো বলতেছি, যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, ধরো তোমাকে বিন্দুটা দিলাম এইটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিন্দু। সো আমি যেটা বলছি সবগুলোকে পরম মান নিয়ে হিসাব করতে, তার মানে তখন তুমি কি করবা? টেন ইনভার্স ওয়াই বাই এক্স না, তাহলে তুমি কিন্তু মাইনাস রুট থ্রি বসাবা না, তুমি সবগুলা প্লাস মান বসাবা, রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান বসাবা। আচ্ছা, টেন ইনভার্স রুট থ্রি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রথম কথা হচ্ছে যে এটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? ফোর্থ কোয়াড্রেন্টের না, তাহলে তুমি মাইনাস 60 ডিগ্রি অ্যান্সারে বসাই দিবা। জাস্ট তুমি মনে মনে একটা মাইনাসটা আগে হিসাব করে রাখবা, ওই একটা মাইনাস বসাই দিবা, ঠিক আছে। আর ধরো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তার মানে তোমার কি আসবে? থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল দিত, তাহলে তোমার তোমার অ্যান্সার তো আসছে ক্যালকুলেটরে 60 ডিগ্রি, তাহলে তুমি থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য কি করবে? আরো 180 ডিগ্রি যোগ করে দাও তার সাথে, 240 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। ওকে, এই হচ্ছে এই কথা। বুঝছি। আচ্ছা, এবার যদি আর বের করার কথা আসি, এখন যদি আমার আর বের করা দরকার হয়, আর বের করার দরকার হলে তো কোনো টেনশনই নেই। আর বের করার জন্য সবার জন্য একই সিস্টেম, তোমার এক্স আর ওয়াই দেওয়া আছে, আর বের করবা। আর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ আমরা কি জানি? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো আর এর ফর্মুলা হচ্ছে এই একটাই, আর থিটার ফর্মুলা হচ্ছে এই কয়টা। সো আর এর ফর্মুলার উপরে নেই। এখন আমি তোমাদের কিছু ম্যাথ দিব, ফর্মুলাও দেওয়া থাকবে, তোমরা জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে বসানো। এটা হচ্ছে আর এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের আর এর ফর্মুলা, আর এই নিচেরটা হচ্ছে আমাদের থিটার ফর্মুলা। ওকে, নিচেরটা হচ্ছে থিটা বের করার ফর্মুলা। সো আর কি কথা না বাড়ায় আমি তোমাদের কিছু ম্যাথ দিব। থিওরি মোটামুটি আমাদের থিওরি শেষ। আমার আই গেস আমি যখন প্রথমবার এই ক্লাসটা নিয়েছিলাম 3.1, তখন মনে আরো বেশি থিওরিটিক্যাল পেঁচাল পেঁচাল পারছি অনেক, তখন মানে অনেক ইতিহাস আনছি। এখন তো আশা করি তোমরা 6-7 মাস হয়ে গেছে, এখন ম্যাথ করাটা বেশি ইম্পর্টেন্ট এই বুঝো, কারণ একদম প্রথম ছিল তো ফার্স্ট ক্লাস। তো যাই হোক, আজকে থিওরি একটু কম বলছি, বাট ম্যাথ করার জন্য যতটুকু দরকার ইনফরমেশন জানা শেষ। তো এখন আমি তোমাদের কিছু বিন্দু দিচ্ছি, তোমরা এই বিন্দুগুলোকে কি করবা? এই বিন্দুগুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কেমন হবে, কারণ পোলারটাই বেশি স্পেশালি পরীক্ষায় আসে। সো একটা বিন্দু হচ্ছে -4,4, -4,-4, এটা একটা বিন্দু। আর একটা বিন্দু দেই -2,√2, -2, এই যে এই পাশে মার্ক করাগুলা, এগুলো এখনই কিন্তু করতে হবে। আর একটা বিন্দু কি দিব? এগুলো বোর্ডে আসছে আর কি, সবগুলো কম বেশি। চারটা দেই, 3,√3, আর একটা দিলাম -1,√3। তোমার কাছে সবকিছু আছে, ফর্মুলা সব দেওয়া আছে, জাস্ট ফর্মুলা দেখে দেখে ম্যাথটা করবো, আর কিছুই না। কনসেপ্ট তো আছে। বিন্দুগুলো দেখা যাচ্ছে তো মোবাইলে? ছোট হয়ে গেছে মনে, যাই হোক দ্রুত করো, করার পর অ্যান্সারটা বলো। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। তোমরা অ্যান্সার বললে আমি 1, 2, 3 এর অ্যান্সার গুলো বলবো, বাকিরা সবাই মিলে নেবো। শেষ আজকে আমাদের মোটামুটি থিওরি আলোচনা শেষ। এরপরে জাস্ট যে ফর্মুলাটা বাকি আছে ওই ফর্মুলাটা তোমরা আগে থেকে জানো, দূরত্বের ফর্মুলা।
তোমরা কেউ এমনিতে এসানকল জ্যামিতি কি করছো? তোমাদের কলেজে করানো হয়েছে কিনা এই চ্যাপ্টারটা? কলেজে তো মনে হয় করানোর কথা। ভাই আমাদের করাইছে। করাইছে? এই তোমাদের কি অনলাইনে ক্লাস হয় এই বিজ্ঞান কলেজে? ভাই হয় কিন্তু করি না। ও আচ্ছা। আচ্ছা, ম্যাথে তোমাদের কি সালাউদ্দিন স্যার আছেন এখনো? জি ভাই আছে। আপনি কিভাবে চিনেন? আমি চিনি হচ্ছে, আমি তো রেজা স্যারের কাছে পড়তাম নরডাম কলেজের। তো রেজা স্যারের বন্ধু ছিল আর কি, উনি প্রচুর ওনার কথা বলতো, ওনার কলেজের বন্ধু আর কি, জি ভাই, ওই স্যারটা অনেক একসাথে ভালো। মনে উনি পড়ছে। ম্যাথ ক্লাসও ভালোই পড়ায়, সাথে আইসিটি ক্লাসও করায় ফেসবুক লাইভে আর কি। সালাউদ্দিন স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো তো। স্যার মনে হয় রুয়েটের মেবি। কে সালাউদ্দিন স্যার? ওইটা জানি না, আমি জানতাম যে সালাউদ্দিন স্যার হচ্ছে বন্ধু আর কি, ওনাদের উনি নরডেমের নটরডেম বন্ধু ছিল, থেকে বের এটা হয়েছিল আমি জানতাম। যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, ওই যে রেজা স্যারদের ব্যাচের, সেম ব্যাচের। তোমাদের আরেকটা স্যার আছে না, এই যে সিলোরি একটা স্যার আছে কেমিস্ট্রির, খুব মজা করে, নাম জানি কি, ভুলে গেলাম। আহা, বই তো লিখছে কয়েক, নামটা মনে আসতেছে না। হিন্দু? হ্যাঁ, বদিয়া বদিয়া নাম। হ্যাঁ, বিমলেন্দু ভৌমিক। হ্যাঁ, বিমলেন্দু 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 ভৌমিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইটাই নামটা আমি ওইটাই। উচ্চারণ করতেই পারি না, আরে বাবা, যতবার আসে। অনেক মজা করে ক্লাসের মধ্যে। পড়ানোর চেয়ে অ্যাক্টিংটা ভৌমিক ভৌমিক, ও সবাই ভৌমিক স্যার ডাকতো। আপনাদের প্রিন্সিপাল তোমরা তো স্যার ভাই তো ক্লাস অফলাইনে ক্লাস পাও না ভাই, তোমাদের হচ্ছে প্রথম কোনটা কোনটা? নেহাল স্যার তো ঢাকা প্রিন্সিপাল ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেল। ভাই, ঢাকা কলেজে পোলাপাইন বাঁচছে ভাই। নিহাল স্যার থাকার কারণে যে অবস্থা হইতো আমাদের, মানে, তবে এখন আবার মারামারি বাইরে যাবে কিনা ওইদিকে ওই এলাকায়, এটা হচ্ছে কথা। আমাদের আগে তো প্রচুর ধরো মারামারি হইতো, মানে নিহাল স্যার আসার কারণে আমাদের ওখানে পুরোপুরি মানে অনেক চুপচাপ থাকতো আর কি পোলাপাইন। নেহাল স্যার যে লেভেলের টাইট দিছে, উনি তখন কি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছে না? ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দেখলাম একটা নিউজের মধ্যে। হুম হুম হুম। ভৌমিক স্যারের যদি তোমরা অফলাইনে ক্লাস পাইতা, মানে উনি যেসব অ্যাক্টিং করে, আমাদের মানে একটা ক্লাস পাইছিল হচ্ছে প্রথম ওই কেমিস্ট্রিতে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই ফানেল বা বিভিন্ন পরীক্ষা করার যে যন্ত্রপাতি আছে না, এগুলারে মানে উনি যে দেহের অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করতেছিল, তো বুঝো ব্যাপারটা কি হয়েছে, মানে উল্টা পাল্টা। উনার ক্লাস করানোর আর উনার সময় একটা ইয়া ছিল কি, উনি মানে মানে সারাক্ষণ হাসি পায়, ক্যামেরার সামনে একদম মুখটা মানে আনে আর অ্যাক্টিং করে, আর কি বলবো। অনলাইনে করো? মাঝে মাঝে করি, সব সব ক্লাস করা হয় না। আজ তোমরা ইয়া স্যারের ফিজিক্সের ক্লাসটা করো তো, মোমেন স্যার ফিজিক্সের, উনি অনেক ভালো ক্লাস নেন। ইয়া স্যার, এই ঢাকা কলেজের মোমেন স্যারের ক্লাসটা করো ফিজিক্সের, যদি সম্ভব হয়। আচ্ছা দেখো কি আসছে কিনা দেখো, অ্যান্সার গুলো আসলে বলো, আমরা নেক্সট টপিকে যাই। ভাই একটু মিলাবেন হয়েছে কিনা? বলো 1 নম্বর অ্যান্সার কত বলো, বাকিরে মিলাবে। ভাই আর এর মান আচ্ছা, ভাই থিটার মান বলবো না আর এর মান দুইটাই বলবো? দুইটাই বলো, দুইটাই বলো। 5.66 আর একটা 260 ডিগ্রি। 5.66 আর একটা হচ্ছে 260 ডিগ্রি।
এবার 2 নম্বর 2√2 250.53 ডিগ্রি। 3 নম্বর root বাকিরা বইলো 11 মিলছে কিনা। √11 3.22 ডিগ্রি। আর 4 নম্বর 2 আর 63.43। 4 নম্বর কি কি বলতেছো 63.4 ডিগ্রি না ভাই শিওর? 116.57। ও হ্যাঁ, এটাও হইতে পারে 116.57 ডিগ্রি। আচ্ছা এখন বলো বাকিদের কি মিলছে কিনা এই অ্যান্সার গুলোর সাথে। 2 নাম্বারটা তোমাদের কি সেম আসছে √6 দেখো না? তো। আচ্ছা 2 নম্বরে তোমার কি কত আসছে বলো। 2 নম্বরে তোমার 2√2 আসে নাই? আচ্ছা 2 নম্বর কিন্তু আমার মনে হচ্ছে ভুল করছো, নুহিন ভুল করছো। 2 নম্বর তো আমি বলি √6 আমার আসার কথা। অনেকগুলাই মিলে না। আচ্ছা স্যার আমারও মিলতেছে না ওর সাথে। আমি একটু বলবো। হ্যাঁ বলো তো দেখি। 1 নম্বর হলো 4√2। আচ্ছা একটা কাজ করব, আমি করি নাকি? ভাই আচ্ছা আপনি করেন আমি তাহলে। আমি আমি মনে করি, আমারটা আমি একটু করি, শুনেন। তোমরা কি মিলো? হ্যাঁ আমার ওইটাই ভালো হয়। আচ্ছা ভাই বলুন। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো বলো। 1 নম্বর হলো 4√2 আর পরেরটা হলো না না বলো বলো, তুমি বলো পাশে। ভাই শুনতেছেন? হ্যালো, হ্যাঁ শুনতেছি। 4√2 এরপরে দেখলাম তো। 5π/4। হ্যাঁ হ্যালো হ্যালো, 4√2 আর 5π/4 5π/4। ওকে এরপরে। সেকেন্ড হলো হ্যাঁ শুনতেছি তো। √6 ওকে এরপরে আর 215 ডিগ্রি। থার্ডটা হলো 215 ডিগ্রি ওকে এরপরে থার্ডটা 2√3 আর সাথে π/6। 2√3 এরপরে π/6 π/6 ওকে এবারে ফোরটা 2 আর 2 সাথে ঠিক আছে 2π/3। 2π/3 আচ্ছা এখন বলো বাকিদের কি মিলছে কিনা ওর সাথে অ্যান্সার। ভাই আমার আচ্ছা মিলছে চলো এবার আমি সবগুলা। করি। ধরো ফার্স্টেরটা কি হবে, ও সবগুলাই মিলছে, তার মানে আমার মনে হচ্ছে ওর অ্যান্সারটা কারেক্ট আছে। ঠিক আছে, সো বাকিরা বলো তো তোমার যদি অ্যান্সার মিলছে কিনা নুহিন বাদে। নুহিনের জন্য আমি একটু দেখি, একটা করে দিই, ও যেটা ভুল হয়েছে এরকম একটা করি। না স্যার মিলেনি। বাকিটা তোমার মিলছে? আচ্ছা না কয়েকটা সো মিলেনি। আর বের করার জন্য আমার মনে হয় না সমস্যা হবে। আর বের করা আরো মিলে নাই, আরো মিলে নাই। আর মিলছে মানে চলো সবগুলো এটা করি। মিলেনি। প্রথমে আসো, আচ্ছা সবগুলো করি চলো। প্রথমে আসো -4² যোগ -4², তাহলে কত আসবে? 16 যোগ 16 মানে 32। √32 এর মান কত? √32 5.66 √32 করি 4√2 5 এটা হইলে হবে, সমস্যা নেই। এবার চলো এটার জন্য অ্যাঙ্গেল বের করি। প্রথম বুঝেই যাচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। আর 4/4 এটা 5π/2π সরি পাই যোগ π/4 হবে। পাই যোগ π/4 মানে 5π/4। হ্যাঁ আর প্রথম অ্যান্সারটা ঠিক আছে। এটা হবে কি দেখো, আমি একটু বিস্তারিত করে দিই। থিটা ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু -4 আছে তার বিন্দুটা, তুমি দেখো এই যে এই বিন্দুটা -4 তার মানে কি দাঁড়ালো থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট হইলে কি হবে, একটা পাইকে যোগ করতে হবে, পাই যোগ tan ইনভার্স 4/4। আমি বললাম মডুলাসটা নিব, মানে হচ্ছে -4/4 করো মানে আলটিমেটলি তো প্লাস হয়ে যাবে। তাইলে বলো tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। সো π/4 সাথে যদি পাই যোগ করি এটা আলটিমেটলি কত হবে 5π/4। তার মানে জামিল অ্যান্সারটা ঠিক আছে, প্রথম অ্যান্সারটা। এবার চলো এটা একটু মুছি, সেকেন্ডটা করি। আচ্ছা স্যার আমার ওই চলো সেকেন্ডটা করি, খারাপ সেকেন্ডটাতে কি হয়ে আছে দেখি। স্যার হ্যাঁ বলো। স্যার আমার ইয়াটা দিয়ে করছি -π প্লাস ওই সূত্রটা দিয়ে করছি।
না না ওইটার কোনো সমস্যা নাই তো, তোমার তো তাহলে ওইটা নেগেটিভ একটা কোণ আসবে, নেগেটিভ কোণ আসলেই হইলো, মানে অ্যান্সার মিললেই হ্যাঁ হইলো, -3π/4 মানে একই বিন্দুকে বুঝাইতে পারলে হইছে। আমি না ভাই ভুলে ওকে সমস্যা নাই। tan সো এর এটা মান কত আসতেছে দেখো তো 4। হ্যাঁ বলো তুমি কি করছো বলে বলো। মানে ভুলে root bracket 6 এর আসতেছে এখানে মাঝখানে আর এর মান, বসাইছি। আর মানে যেখানে x y আলাদা আলাদা ও হবে না, বুঝতে সেখানে- পারছি। হ্যাঁ সমস্যা নাই। তো এবার আমরা দেখি সেকেন্ডটাতে কি আসছে, -2 -√2, তাহলে এটা তো কি করতে হবে, পাই যোগ করতে হবে। সো পাই যোগ পাই প্লাস 10 ইনভার্স কি আসবে y/x, মানে হচ্ছে -√2 ডিভাইডেড বাই মডুলাস অফ -√2 ডিভাইডেড বাই -2। সো কাটাকাটি করলে -1/√2 আসবে। সো -1/√2 এর মানে কত আসে একটু দেখি চলো। সো 10 ইনভার্স, সো -1/√2, 10 ইনভার্স 1/√2 আসবে, 1/√2 -1/√2 বলি 1/√2 এর মান কত, আচ্ছা সো আচ্ছা আমার এটা মানে ডিগ্রি রেডিয়ানে চলে আসছে অ্যান্সারটা। সো রেডিয়ানে আসলে এটা আবার ডিগ্রিতে নিতে হবে। সো ডিগ্রিতে নিতে হলে 215.26 আসে। আচ্ছা সো থার্ডটা তোমাদের কত আসছে 215.26, ঠিক আছে। এইটা এইটা প্রবাবলি হওয়ার কথা, দেখে তো তাই মনে হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল যদি 180 থেকে বড় হবে তার মানে এটা হওয়ার কথা। আর দেখো এই থার্ডটা তো মানে বুঝে যাচ্ছে, তো আমাদের সবারই হয়েছে √3² যোগ √3² মানে 3, মানে 9 আর 3 12, √12 কে কি লেখা যায়, √12 কে লেখা যাবে 4 × 3 মানে 2√3 লেখা যাবে। সো এটা হইছে। আর π/6 যেটা, এটা বুঝেই যাচ্ছে এটা π/6 হবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে 10 ইনভার্স y/x মানে কত, √3 ডিভাইডেড বাই 3, √3 ডিভাইডেড বাই 3 আসতেছে, তাই তো। সো √3 ডিভাইডেড বাই 3 করলে 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। সো আমার মনে হচ্ছে তোমাদের বাকি অ্যান্সার গুলো ঠিকই আছে। তো কারো ভুল থাকলে তোমরা বুঝতেই পারতেছো কি কারণে ভুল হয়েছে। অ্যাঙ্গেল বেইজে এই ফর্মুলা অনুযায়ী তোমাদের কিছু ক্যালকুলেশন করার কথা, ওটা হয়তো বা ভুল হয়েছে। আচ্ছা সো এখন চলো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে। আমরা তো ইতিমধ্যে অনেক ধরনের ফাংশন দেখছি, বিভিন্ন ইকুয়েশন